হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমার কথা শোনা যাচ্ছে কিনা এবং সব কিছু দেখা যাচ্ছে কিনা? ঠিক আছে, ওকে ওকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। খুবই দুঃখিত, আমি আসলে দৌড়েই উঠছি। আমার বাসা আটতলায়, আটতলা থেকে লিফট বন্ধ, দৌড়ে দৌড়ে উঠছি। তোদের ক্লাস ছিল এই জন্য। তা আমাদের বাসাতে একটা বিল্ডিংয়ে একটা প্রবলেম হয়েছে। হ্যাঁ, একটা প্রবলেম হয়েছে। তো প্রবলেম হওয়ার কারণে ইমিডিয়েট হচ্ছে তোমাদের ক্লাস শুরু হবে, এর আগে আমাকে বিল্ডিংয়ের নিচে যাইতে হয়েছে। তো একজন অসুস্থ হয়ে গেছে, ওনাকে হচ্ছে হসপিটাল নেওয়া লাগবে। পরে আমার গাড়ি, আমি তো তোমাদের ক্লাস আছে, আমি যাইতে পারতেছি না। পরে আরেকজনকে, ওই আরেকজন ড্রাইভ পারে, তার হচ্ছে চাবি দিয়ে উঠবো। তারা তো অসুস্থ মানুষ, হসপিটাল নিবে, এখন তো গাড়ি টাড়ি পাওয়া কষ্ট। পরে আমার গাড়ির চাবি আরেকজনকে দিয়ে, ওনারা দিয়ে যখন উঠবো তখন দেখছি লিফট অফ। পরে আমি দৌড়ে দৌড়ে উঠছি। ওকে, ঠিক আছে। তো আমরা শুরু করি আমাদের আজকের ক্লাস। আমরা হচ্ছে আজকে অপরিচিতা পর্ব 2 নিয়ে হচ্ছে আজকে আলোচনা করবো। ওকে, সো ঠিক আছে। গত ক্লাসে আমরা অনেকটুকু পথ পড়েছিলাম, সম্ভবত আমরা লেভেল 2 পর্যন্ত কোশ্চেনগুলো সলভ করেছি। আশা করি লেভেল 2 পর্যন্ত আমরা সলভ করেছি। আজকে আমরা লেভেল 3 থেকে আমাদের আলোচনা স্টার্ট হবে। সবাই একটু বন্ধুদেরকে মেনশন দিয়ে দাও, এন্ড আমরা শুরু করব। তন্ময়, আমাকে এক গ্লাস পানি দিও। ঠিক আছে, ওকে। তো আমরা শুরু করে দিই আমাদের আজকের ক্লাস। একটু রেস্ট নেন 2 মিনিট। না, তোমাদেরকে লেট করে ফেলছি, খুবই দুঃখিত, খুবই দুঃখিত। ঠিক আছে, তো আমরা আমাদের আজকের ক্লাসে আমরা হচ্ছে আমাদের পর্ব 2 নিয়ে আলোচনা। আমাদের আজকে পর্ব 2 হবে। গত ক্লাসে আমরা লেভেল 2 পর্যন্ত কোশ্চেন সলভ করেছি, আমি যদি ভুল না করি। অর্থাৎ আমরা লাস্ট স্লাইড যেটা ছিল সেটা। এইসব ভালো কথা, কিন্তু মেয়ের বয়স 15, বিবাহের ভূমিকা অংশটা নির্বিঘ্নে সমাধান হয়ে গেল, তাই না? আমরা সম্ভবত এটা পর্যন্ত পড়েছিলাম। অ্যান্ড লেভেল 2 এর পরে আমরা আজকে লেভেল 3 পর্যন্ত, লেভেল 3 থেকে আমাদের আজকের যে আলোচনা সেটা আজকে স্টার্ট হয়ে যাবে। হ্যাঁ, ওকে। তো সবাই একটু বন্ধুদেরকে মেনশন দিয়ে দাও, আমাদের আজকের ক্লাসটা আমরা তাহলে শুরু করে দিতে পারি। আমাদের আজকে, ওকে, তো স্টার্ট, রেডি? হ্যাঁ, তো চলো ভাই আমরা শুরু করে দিই। তো আমরা দেখো, প্রথমেই আজকে লেভেল 3-তে আমরা এখান থেকে আমাদের আলোচনাটা স্টার্ট করব। গত ক্লাসে আমরা যেখানে দেখেছিলাম ওটার একটা সামারি করি, যে অনুপম মেয়ে পছন্দ হওয়া, অনুপমের মামা মেয়ে পছন্দ করলো, অ্যান্ড মেয়ে পছন্দ করার পর তারপর যেটা দেখা গেল সেটা হচ্ছে গিয়ে যে অনুপম হচ্ছে বিবাহের যে ভূমিকা অংশটা, এটা নির্বিঘ্নে সমাধান হয়ে গেছে। তো এই জিনিসটা সম্পর্কে আমরা আজকে এখান থেকে হচ্ছে আমাদের আলোচনাটা স্টার্ট করব। সো চলো আমরা শুরু করি। কলকাতার বাহিরে যে পৃথিবীটা আছে সমস্ত তাকে মামা আন্দামান দ্বীপের অন্তর্গত বলিয়া জানেন। অর্থাৎ কলকাতার বাহিরে বাকি যতটুকু জায়গা আছে সবকিছুকে অনুপমের মামা মনে করেন আন্দামান দ্বীপ। অর্থাৎ আমরা যারা তো এটা দ্বারা বোঝাচ্ছে যে মামা কখনো আসলে কলকাতার বাহিরেই যান নাই। মামা কলকাতার বাহিরে যে একটা বড় একটা পৃথিবী আছে বা বড় একটা জায়গা আছে, এটা আসলে তিনি জানেন না। কে জানে না? এটা হচ্ছে অনুপমের মামা জানে না। অর্থাৎ অনুপমের মামা মনে করো কলকাতার বাহিরে যা আছে সব হচ্ছে আন্দামান দ্বীপ। এই আন্দামান দ্বীপটা হচ্ছে বঙ্গোপসাগরে অবস্থিত একটা দ্বীপ। ওকে, জীবনে একবার বিশেষ কাজে তিনি কন্নরগড় পর্যন্ত গিয়েছিলেন। কন্নরগড় হচ্ছে কলকাতার পাশে একটা স্থান। অর্থাৎ মামা কখনোই কলকাতার বাহিরে যান নাই। তোমাদের অনেকে আছে না যে তোমরা হচ্ছে ওই কলেজ থেকে বাসা থেকে কলেজ, এর বাইরে আসলে কখনোই যাওয়া হয়ে ওঠে না। তো মামা ছিল এরকম। একবার তিনি বিশেষ কাজে কলকাতার পাশে একটা স্থান কন্নরগড়, এই কন্নরগড় পর্যন্ত গিয়েছিলেন। মামা যদি মনু হইতেন, মনু হচ্ছে একজন ঋষি, একজন শাস্ত্র প্রণেতা। তো এই মনু তিনি একটা গ্রন্থ লিখেছেন যার নাম হচ্ছে মনু সংহিতা। তো বলতেছে মামা যদি মনু হইতেন, অর্থাৎ মামা যদি ওই শাস্ত্র প্রণেতা হতেন, তাহলে তিনি হাবড়ার পোল পার হওয়াটাকে তার সংহিতা হচ্ছে এই যে মনুর লেখা যে গ্রন্থ আছে, যে বই আছে, ওইটা সংহিতা একেবারে নিষেধ করিয়ে দিতেন।
অর্থাৎ মামা যদি মনু হইতেন তাহলে মামার লেখা যে সংহিতা নামক যে গ্রন্থ, এটা কিন্তু বই, হ্যাঁ, এই বইয়ে তিনি বলতেন যে হাবড়ার পোল পার হওয়া নিষেধ। হাবড়ার পোল হচ্ছে কলকাতার বাহিরের স্থান, অর্থাৎ কলকাতার বাহিরে, ধরো এটা হচ্ছে কলকাতা, এই কলকাতার বাহিরে এটা হচ্ছে হাবড়ার পোল, এই হাবড়ার পোল পার হওয়াটাকে নিষেধ করে দিতেন। অর্থাৎ এটা দ্বারা এটা বোঝাচ্ছে যে মামা যদি মনু হইতেন তাহলে সে তার বইয়ে লিখে দিত যে কলকাতার বাহিরে যাওয়া নিষেধ, কারণ মামা নিজেই কখনো কলকাতার বাহিরে যান না। মনের মধ্যে ইচ্ছা ছিল নিজের চোখে মেয়ে দেখিয়ে আসিব, সাহস করিয়া প্রস্তাব করতে পারলাম না। অর্থাৎ মনের মধ্যে খুব তুমুল ইচ্ছা ছিল যে মেয়ে দেখবো, আমাদের সবার মন চায় না যে একটু মেয়ে দেখবো, যাকে বিয়ে করব তাকে নিজের চোখে দেখবো, এরকমটা মন চাই না? কিন্তু অনুপম এটা সাহস করে বলতে পারলো না। এই সাহস যতদিন পর্যন্ত ছেলেরা হবে না ততদিন পর্যন্ত, বা ছেলে বলো মেয়ে বলো, ততদিন পর্যন্ত কি তোমাদের কপালে ভালো জিনিস জুটবে না। তুমি বিয়ে করবা, তুমি যাকে বিয়ে করবে তাকে তুমি দেখতে পারবা, এটাতে গুণা নাই। এখন দেখতে পারবা তার মানে এই না যে এখন তো মনে করো গিয়ে বিয়ের আগে, বিয়ের সিস্টেম হচ্ছে কি ছেলে মেয়েকে একবার দেখবে, একবার কথা বলবে, যদি মনে হয় নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং বা দেখা দেখি, এতটুকু পর্যন্ত সীমাবদ্ধ। এখন মনে করো বাপ মা বিয়ে ঠিক করছে, এখন কি হয়, বিয়ে ঠিক করছে, বিয়ে 6 মাস পর, 6 মাস আগ থেকে দিন নাই রাত নাই 24 ঘন্টা খালি ফোন এটা কানে। আর এই 6 মাসের ভিতরে যে কত কিছু হয়ে যায় সেটার আলোচনায় আর নাই যায়, সেটার আলোচনা গেলে এখন বলবো ভাইয়া রোজার দিন, তা সেই আলোচনায় গেলাম না। তো অনুপম সেটা বলতে পারলো না, সাহস করে যে বলবে যে আমি মেয়ে দেখি। এখন মেয়ে দেখলে তার যেই মানে সাহস করে সে যে প্রস্তাব করবে এটা আসলে সে পারতেছে না। হ্যাঁ, এরপর বলছে কন্যাকে আশীর্বাদ করার জন্য যাহাকে পাঠানো হলো সে আমাদের বিনুদা, অর্থাৎ বিনুদাকে পাঠানো হলো, সে আমার পিস্তুতো ভাই অর্থাৎ ফুফাতো ভাই। তো অনুপম যাকে পাঠানো হলো, মাস্তুতো ভাই মানে মামাতো ভাই, বুঝতে পারতেছ তো, আর পিস্তুতো ভাই মানে কি ফুফাতো ভাই। হ্যাঁ, তো অনুপমকে ওই কল্যাণীকে দেখার জন্য অনুপম যায় না, গেছে তার পিস্তুতো ভাই বিনুদা। তাহার মতো রুচি আর দক্ষতার উপর আমি 16 আনা নির্ভর করতে পারি। এই 16 আনা দ্বারা বোঝাচ্ছে পুরোপুরি, অর্থাৎ বিনুদা যাই বলে, কিছু মানুষ আছে না যে তাদের মনু হচ্ছে একজন শাস্ত্র প্রণেতা, একজন গ্রন্থ প্রণেতা, একজন লেখক, একজন ঋষি, ঠিক আছে। তো দেখো এখানে বলছে যে মানে বিনুদা যদি কি হইতো, আমি বিনুদা যখন মেয়ে দেখে আসছে তখন বিনুদার উপর আমার পূর্ণ আস্থা ছিল। বিনুদা যদি বলে এই মেয়ে আগুন না, মানে এই মেয়ে অসাধারণ, তার মানে এই মেয়ে অসাধারণ, বুঝছো? তো এখন এই বিনোদের উপর তার পূর্ণাঙ্গ বিশ্বাস ছিল। যেমন দেখবে আমাদের ফ্যামিলিতে যারা থাকে তাদের একজনের উপর আমরা কিন্তু পূর্ণ আস্থা রাখি। আসসালামু আলাইকুম ভাই, আমি ক্লাসে একটু শেষ করে ব্যাক করতেছি। তো মামা যদি কি হইতেন, মামা যদি ঋষি মামা যদি ওই পিস্তুতো ভাই বিনুদা যদি বিনুদার উপর পূর্ণাঙ্গ, যেমন দেখো ঈদে যখন শপিং করে তখন সবার শপিং তোমার কিন্তু পছন্দ হয় না, কিন্তু স্পেসিফিক একজন মানুষ থাকে যে চয়েস করলে তোমার চয়েসের সাথে বিন্দু পরিমাণ পার্থক্য তৈরি হবে না। তো ঘটনাটা হচ্ছে এরকম, বিনুদা ফিরিয়ে আসিয়া বললেন, অর্থাৎ বিনুদা মেয়ে দেখে এসে বললো মন্দ নহে খাঁটি সোনা বটে, অর্থাৎ মেয়ে খারাপ না, খাঁটি সোনা বটে, একদম পুরো 100। বিনুদার ভাষা অত্যন্ত আর্ট মানে কি সংক্ষিপ্ত, তার মানে বোঝা গেছে বিনুদা অত্যন্ত সংক্ষিপ্ত কথা বলে, অর্থাৎ মেয়ে সম্পর্কে সে অনেক বেশি ডিটেলস বলে না যে মেয়ের হাত এমন, চোখ এমন, ঠোঁট এমন, নাক এমন, কিছুই বলে না, জাস্ট বলছে মন্দ নহে খাঁটি সোনা বটে। ওকে, যেখানে আমরা বলি চমৎকার সেখানে তিনি বলেন চলনসই, তাহলে যেখানে আমরা বলি কি চমৎকার সেখানে তিনি বলেন কি চলনসই। অতএব বুঝিলাম আমার ভাগ্য প্রজাপতির সঙ্গে, দেখো ভাগ্য প্রজাপতি হচ্ছে বিয়ের দেবতা, ভাগ্য প্রজাপতির সাথে পঞ্চস্বরের কোনো বিরোধ নাই। পঞ্চস্বর মানে হচ্ছে প্রেমের দেবতা, অর্থাৎ বিয়ের দেবতা আর প্রেমের দেবতা যেই জায়গায় একমত হয় ওই জায়গায় বিয়ে হয়, ঠিক আছে। তো বিয়ের দেবতাকে প্রজাপতি আর প্রেমের দেবতাকে পঞ্চস্বর, অর্থাৎ বিয়ের দেবতা আর প্রেমের দেবতা যদি একমত হয় তাহলেই পরে বিয়ে হবে, আদারওয়াইজ কারো বিয়ে হবে না, বুঝছো? তার মানে খালি বিয়ের দেবতা যদি বলে বিয়ে হবে না, প্রেমের দেবতাও বলা লাগবে তাইলেই পরে বিয়ে হবে। ওকে, এরপর বলছে এবার আসো আমরা একটু শম্ভুনাথ সম্পর্কে একটু জানবো। তো শম্ভুনাথ সম্পর্কে বলা বাহুল্য বিবাহ উপলক্ষে কনে পক্ষকেই কলকাতা আসিতে হইল। তাহলে বিয়ে উপলক্ষে মেয়েকে কনে পক্ষকে, অর্থাৎ আমরা কি করি, আমরা দেখো ছেলেরা খেয়াল করে দেখো, এখন তোমরা কি করো, মেয়ে দেখতে ছেলেরা যায়, মেয়ে দেখতে আমি যদি আজকে বিয়ে করি তো আমি গিয়ে মেয়ে দেখবো, কিন্তু তখন কি হলো যে কনে পক্ষকেই আসতে হলো, মেয়েদেরকে আসতে হলো। দেখো গত ক্লাসে আমরা কিন্তু বলছি যে ছেলে পাওয়া তখন অনেক দুষ্কর ছিল, ছেলেদেরকে পকেট ভরে টাকা দিত, তারপর বলতো যে আমার বাবা আমার মেয়েকে বিয়ে করো। শুধু তাই না, ছেলেরা মেয়ে দেখতে যায় না, মেয়েরা ছেলে দেখতে আসে। সুতরাং ছেলেরা এখন থেকে তোমরা প্রতিজ্ঞা করো যে আমরা কখনো মেয়ে দেখতে যাব না, আমাদেরকে মেয়ে পক্ষে এসে বাসায় এসে দেখবে। কথা বোঝা গেছে? এরকম ভাবে নিজেকে কি করো, তৈরি করো।
যে মেয়ের পক্ষ আমাকে এসে দেখবে, আমি কেন মেয়ের বাপের বাড়িতে গিয়ে মেয়ের বাড়িতে গিয়ে আমি দেখবো? নো, নেভার, হতে পারে না। ঠিক আছে? এবং আমি এটা ডিসাইড করেছি যে আমি যখন বিয়ে করবো তখন আমি বিয়ে করলে আমি মেয়ে দেখতে যাবো না, মেয়েকে বলবো আপনি আসেন আমার বাসায়, আসেন, এসে আমাকে দেখে যান যদি দেখার এতই আগ্রহ থাকে। ঠিক আছে? কন্যার পিতা শম্ভুনাথ হরিশকে কত বিশ্বাস করেন তার প্রমাণ এই যে বিবাহের 3 দিন পূর্বে তিনি আমাকে প্রথম চোখে দেখেন। ওই যে অনুপমের বন্ধু হরিশ তাকে এতটাই বিশ্বাস করেন যে মেয়ের বাপে ওই ছেলেও দেখলো না, অনুপমকেও ভালো করে দেখলো না। ঠিক আছে? এবং আশীর্বাদ করিয়ে যান। বয়স 40-এর কিছু এপার ওপার, চুল কাছা, গোপে পাক ধরিতে আরম্ভ করেছে মাত্র, সুপুরুষ বটে। ভিড়ের মধ্যে দেখিলে সকলের আগে তার উপরে চোখ পরিবার মতো চেহারা। অর্থাৎ ভিড়ের মধ্যে শম্ভুনাথ ছিল খুবই সুদর্শন পুরুষ। ভিড়ের মধ্যে যখন দেখে তখন দেখলে সবার আগে তার উপরে চোখ পড়ে। যেমন ভিড়ের মধ্যে যখন অনেক মানুষজন থাকে, এখন যে আমার মতো দেখতে সুন্দর সুদর্শন, সবার চোখ কিন্তু তার উপরে গিয়ে আগে পড়ে, তাই না? কথা বুঝছো? এসব বললে অনেকে আমি বলবো যে ভাই আপনি নিজের প্রশংসা নিজে করেন। একজন আজকে ইয়ে করলো, আমি নাকি ক্লাসে নিজের প্রশংসা নিজে করি। তা আমি নিজের প্রশংসা নিজে করতে পারবো না? এই জন্য তোমরা দেশ স্বাধীন করছো, আমি নিজের প্রশংসাটুকু নিজে মুখ দিয়ে বলতে পারবো না? কি একটা অবস্থা বলো। তোমরা তো আমার প্রশংসা করো না, তোমরা করলে কি আমার করা লাগে? এই যে আমি সুন্দর, এটা তো তোমরা বললেই হয়, তোমরা বলো না। ঠিক আছে? এই যে দেখছো অনেকে, দেখছো এক একজন সৈনিক, অবশ্যই অবশ্যই। ঠিক আছে? এমন করলে ছেলেদের বিয়ে হবে না। সব ছেলেরা যদি এমন করে তাহলে যে মেহেরুন আনসারি, তুমি কারে বিয়ে করবা? সব ছেলেরা যদি এমন করে তো তুমি তো বিয়ে করতে হইব, তাই না? আচ্ছা, এরপর দেখো, খেয়াল করে দেখো। আশা করি আমাকে দেখিয়া খুশি হইয়াছেন, বোঝা শক্ত, কেননা তিনি বড়ই চুপচাপ। যে দু একটি কথা বলেন তাতেই যেন পুরো জোর দিয়ে বলেন, অর্থাৎ দু একটা কথা যা বলে তাতে মনে হচ্ছে জোর দিয়ে কন। এরপর দেখো মামার মুখ তখন অনর্গল ছুটিতেছে। কখন? ওই যে শম্ভুনাথ যখন কলকাতা আসলো, অনুপমদের বাড়িতে যখন আসলো তখন। ধনে মানে আমাদের এই শহরে, এই যে শহরে কারো থেকে কম নয়, সেটাই তিনি নানা প্রকারে প্রচার করিতে লাগলেন। শম্ভুনাথ বাবু একেবারেই তার কথায় যোগ দিলেন না। কোন ফাঁকে একটু হুঁ বা হ্যাঁ কিছুই শোনা গেল না। অর্থাৎ যখন অনুপম যখন এইসব কথা যখন বলতেছে, খেয়াল করে দেখো, অনুপম যখন এইসব কথা যখন বলতেছে, যে অনুপম যখন বলতেছে, অনুপমের বাড়িতে যখন শম্ভুনাথ যখন আসলো, মানে কল্যাণীর বাপ যখন আসলো, তখন মামা খালি ফটাই ফলাইতেছে যে আমরা, আমাদের এই আছে সেই আছে, কিছু মানুষ আছে খালি নিজের ডোল নিজে পিটায়। এই জিনিস আমি জীবনেও পারি না। অনেক মানুষ দেখবে তুমি কার লগে 5 মিনিট কথা বলবো, সে খালি নিজের ঢোল নিজে পিটাইবো। এই জিনিস আমার দিয়ে হয় না। আমি কখনোই নিজের প্রশংসা নিজে করতে পারি না, এটা আমার মধ্যে নাই, একদমই নাই, আমি পারি না। ঠিক আছে? তো এটা আসলে তো অনুপমের মামা ছিল এরকম, যে যতক্ষণ শম্ভুনাথ বাবু ছিল, শম্ভুনাথ তার কথা একেবারে এই যে একটু হো বা হ্যাঁ কি বললো আসলে শুনেই গেল না, অর্থাৎ তার কথার সাথে মানে মনে দিলেন না। আমি হইলে দমিয়ে যাইতাম, কিন্তু মামাকে দমানো শক্ত। তিনি শম্ভুনাথের বাবু চুপচাপ ভাব দেখে বললেন, লোকটা নিতান্তই নির্জীব। নির্জীব মানে কি? যার কোনো তেজ নাই, একেবারেই কোনো তেজ নাই। বেয়াই সম্প্রদায়ের আর যাই হোক, তেজ থাকাটা দোষের। তাহলে বেয়াই সম্প্রদায়ের কি থাকা যাবে না? তেজ থাকা যাবে না। তেজি বেয়াই তার পছন্দ না। অতএব মামা মনে মনে খুশি হইলেন। শম্ভুনাথ বাবু যখন উঠিলেন তখন মামা সংক্ষেপে উপর হইতে তাকে বিদায় করিলেন, গাড়িতে তুলিয়া দিতে গেলেন না। অর্থাৎ শম্ভুনাথ যখন আসছে তখন মামা বাসা থেকে বিদায় দিছে বেয়ারে, আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ, তাকে গাড়ি পর্যন্ত তুলে দিতে গেলেন। এখন ধরো তোমার বাসাতে যদি কোনো গেস্ট আসে, খুব ভালো করে মনোযোগ দিয়ে শুনো। ধরো তোমার বাসাতে কোনো গেস্ট আসছে। এখন তোমার বাসাতে গেস্ট আসলে, গেস্ট যদি অনেক মূল্যবান হয়, গেস্ট যদি অনেক হাইফাই নামি দামি হয়, তাহলে তুমি কি করবা গেস্টকে? যে তুমি তাকে একেবারে গাড়ি পর্যন্ত আগায় দিতে যাবা, গাড়ি পর্যন্ত আগায় দিয়ে আসলেন এবং তারে যাওয়ার সময় বলবা যে আপনার অনেক কষ্ট হয়েছে, আপনি অনেক কষ্ট করে আসছেন, আপনাকে আসলে যথার্থ আপ্যায়ন করতে পারি নাই। তো এই ধরনের কিছু অনুপমের মামা করলেন, একটু ভাব নিলেন, আল্লাহ হাফেজ। আর তোমার বাসাতে যদি মনে করো মানে খুব পাতাই নিয়ে গেস্ট যে 2 দিন পর চলে আসে, তখন তুমি কি করবা? তুমি তার রুম থেকে বিদায় দিয়ে দিবে, আল্লাহ হাফেজ। আর ওই যে যখন খুব নামি দামি কেউ আসবে তখন তারা একেবারে গাড়ি পর্যন্ত তুলে দিতে বলবা। তো এই জন্য মামা মামা একেবারে রুম থেকে মানে ঘর থেকে বিদায় দিয়ে দিলেন। পণ সম্বন্ধে দুপক্ষের পাকাপাকি কথা ঠিক হইল। মামা নিজেকে অসামান্য চতুর বলিয়া অভিমান করে থাকেন। কথাবার্তায় কোথাও তিনি কোনো ফাঁক রাখেন নাই। টাকার অঙ্ক কত স্থির হইল, তারপর গহনা কত বড়ি, এবং সোনা কত দর হইবে, সেও একেবারে বাদাবাদি হইয়া গেল। আমি নিজে এই সমস্ত কথার মধ্যে ছিলাম না, জানিতাম না দেনা পাওনা কি স্থির হইল। মানে জানিতাম এই স্থূল অংশটা বিবাহের একটা প্রধান অংশ। অর্থাৎ অনুপম এই যে যৌতুক কত টাকা দিবে, কি দিবে না দিবে, এগুলোর ভিতরে অনুপম ছিল না। তবে অনুপম জানতো যে এটা একটা প্রধান অংশ বিবাহের, এবং সে অংশের ভার যার উপরে পড়ে তিনি এক করাও ঠকবেন না। অর্থাৎ এই যে এই যৌতুকের যে ভারটা, এটা তো মামার উপর পড়ে, মামা এটা দেখবেন এবং মামা কখনোই ঠকবেন না। ওকে, চলো আমরা লেভেল 3 তে কোশ্চেন সলভ করি। কলকাতার বাহিরে বাকি পৃথিবীটাকে মামা কিসের অন্তর্গত বলিয়া মনে করেন?
ওকে, বলো তো কলিকাতার বাহিরে মামা, উত্তর হচ্ছে কি? উত্তর হচ্ছে এই যে আন্দামান দ্বীপ, তাই না? এরপর দেখো অনুপমের নিজের চোখে মেয়ে দেখা হলো না কেন? বিষয়টির আপত্তিকর বলে, কুলীন বংশের এটি চলে না বলে, মামার এত ঘোরতর আপত্তি ছিল, সাহস করে প্রস্তাব করতে না পারায়। তাহলে কোন কারণে, এক্সাক্ট কোন কারণে অনুপম মেয়ে দেখতে পারে না? সবাই দ্রুত আনসার করো, আমি দেখতে চাই যে তোমাদের আনসারগুলো হচ্ছে কিনা। ওকে, তাহলে উত্তর হচ্ছে কি এইটা, যে সাহস করে প্রস্তাব করতে না পারে। এরপর দেখো বিনুদা ফিরে এসে মেয়ে সম্পর্কে কি বললেন, মানে বিনুদা মেয়ে সম্পর্কে কি বললেন বলো তো? কি বললেন? মেয়ে চমৎকার সুন্দরী, মেয়েটা খুবই মিষ্টি, খাঁটি সোনা বটে, হীরের টুকরা একটা। তাহলে বলো তো কি? ওকে, তাহলে এইটা বলছে, তাই না? এই যে খাঁটি সোনা বটে, মন্দ নহে, খাঁটি সোনা বটে, গুড। এবার দেখো মামার মুখ তখন অনর্গল ছুটিতে ছিল। অপরিচিতা রচনা এই উদ্ধৃতাংশ প্রকাশ পেয়েছে কি? এটা প্রকাশ পেয়েছে অন্তঃসার শূন্য অহংকার। অর্থাৎ মামা যখন ইনিয়ে বিনিয়ে যখন কথা বলতে তখন সে অ্যাকচুয়ালি অহংকারটা প্রকাশ করতেছে। হ্যাঁ, আচ্ছা, এরপর দেখো এটা দেখো, পণ সম্বন্ধে দুপক্ষের কেমন কথা হয়েছিল বলো তো? পণ সম্পর্কে দুপক্ষের কেমন কথা হয়েছিল? এগুলো কিন্তু সব বোর্ডে আসা কোশ্চেন, এগুলো সব বোর্ডে আসা কোশ্চেন, এন্ড এই কোশ্চেনগুলো পারা উচিত, এই কোশ্চেনগুলো পারা উচিত। তাহলে উত্তর কি? উত্তর হচ্ছে কি পাকাপাকি কথা হয়েছিল, তাই না? উত্তর কি পাকাপাকি কথা হয়েছিল। এরপর দেখো বিনোদার ভাষা কেমন? বিনোদার ভাষা বড় নিরস, অত্যন্ত আট, নিতান্ত সাদামাটা, চলনসই। তাহলে বলো তো বিনোদার ভাষা কেমন? ক্লাসগুলো নিয়মিত করো, ক্লাসগুলো নিয়মিত করো, একাডেমিক টু অ্যাডমিশন আর কিছুই করা লাগবে না। ফার্স্ট পেপারের ক্লাসগুলো এমন ভাবে সাজাইছি এবার, দেখো এই যে লেভেল ভিত্তিক কোশ্চেন সলভ, এগুলো তুমি মানে জাস্ট ধৈর্য ধরে যদি করতে পারো, আমি তোমাকে একেবারে বুকে হাত দিয়ে আমি বলতেছি যে তোমার আর কোথাও যাওয়া লাগবে না, কোথাও যাওয়া লাগবে না। তুমি যদি একটু ধৈর্য ধরে তুমি যদি ক্লাসগুলো রেগুলার যদি করো, আর কিছু লাগবে না। তাহলে উত্তর কি? অত্যন্ত আর্ট। বিনোদার ভাষা কেমন? অত্যন্ত আর্ট। এরপর দেখো বিয়ে উপলক্ষে কনে পক্ষের কোথায় আসতে হলো? তাহলে বিয়ে উপলক্ষে কনে পক্ষ কোথায় আসতে হলো? অনুপমের বাড়িতে। আর অনুপমের বাড়ি কোথায়? কলকাতা। ওকে, আচ্ছা। এরপর দেখো অপরিচিত গল্পে কন্যার পিতার নাম কি? বিশ্বনাথ ঘোষ, শম্ভুনাথ সেন, আদিত্যনাথ বৈদ্য। এটা তো কমন কোশ্চেন। উত্তর হচ্ছে কি? শম্ভুনাথ সেন। এরপর দেখো বিয়ের কতদিন পূর্বে কন্যার পিতা পাত্রকে দেখেন? বিবাহের কয়দিন পূর্বে বলো তো? 3 দিন পূর্বে। বিবাহের কয়দিন পূর্বে? উত্তর হচ্ছে 3 দিন পূর্বে। ওকে ওকে, এবার চলো আমরা পরে যাই। বস্তুত আশ্চর্য পাকা লোক বলিয়া মামা আমাদের সমস্ত সংসারের প্রধান গর্বের সামগ্রী। যেখানে আমাদের কোনো সম্বন্ধ আসে সেখানে সর্বত্রই তিনি বুদ্ধির লড়াই জিতবেন। অর্থাৎ যে কোনো জায়গায় মামা তার বুদ্ধি দিয়ে কি করবেন? জিতবে। একবারে ধরা কথা। এজন্য আমাদের অভাব না থাকিলেও অন্য পক্ষের অভাব কঠিন হইলেও জিতিব। অর্থাৎ আমাদের কোনো অভাব নাই, আমরা ছেড়ে দিব তাকে, না আমরা এটা করব না, আমরা ওই অভাবী মানুষটার উপর দিয়েও জিতবো। অর্থাৎ আমাদের সংসারে এই যে ইহাতে যে বাঁচুক আর মরুক, অর্থাৎ আমরা জিতবই। কিছু মানুষ আছে না যে আমি যেটা বলছি এইটাই, এবার আমার কথার পরে সে মরে যাক বেঁচে থাক এটা তার ব্যাপার। ব্যাপারটা হচ্ছে এরকম। গায়ে হলুদ অসম্ভব রকমের ধুম করিয়া গেল। অর্থাৎ যে গায়ে হলুদ, এবার গায়ে হলুদের বর্ণনা দিচ্ছে এখানে, দেখতে পাচ্ছ যে গায়ে হলুদ, তো গায়ে হলুদ অসম্ভব রকম ধুম করিয়া গেল। বাহক এত গেল যে তাহারা আদমশুমারি করিতে হইলেও কেরানি রাখা লাগবে। অর্থাৎ এত পরিমাণে, বাহক বলতে বোঝানো হচ্ছে যে পাত্রপক্ষ, বুঝছো? পাত্রপক্ষ অর্থাৎ অনুপমদের পক্ষ থেকে এত মানুষ গেল যে এদেরকে ঠিক মতো খাওয়ায়, এদেরকে আদর আপ্যায়ন করতে, হ্যাঁ, এরা কতজন গেছে এটা সংখ্যা হিসাব করতে গেলেও কি করা লাগবে? কেরানি রাখা লাগবে। তাহাদিগকে বিদায় করিতে অপর পক্ষ যে নাকাল হইবে সে কথা স্মরণ করিয়া মামার সঙ্গে মা একযোগ বিস্তর হাসিলেন। অর্থাৎ মা আর মামা এবার কতটা নির্লজ্জ, এবার তারা হাসতেছে যে এত মানুষ নিয়ে আসছি, দেখি শম্ভুনাথ কিভাবে এবার এই মানুষগুলোকে কি করে খাওয়াইতে পড়াইতে পারে। ব্যান্ড বাঁশি শখের কনসার্ট, এগুলো কি? এগুলো হচ্ছে বাদ্যযন্ত্র। এগুলো কি বলতো? এগুলো হচ্ছে বাদ্যযন্ত্র। অর্থাৎ এরকম নানা ধরনের বাদ্যযন্ত্র প্রবৃত্তি, যেখানে যত প্রকার উচ্চ শব্দ আছে সমস্ত একসঙ্গে মিশাইয়া বর্বর কলাহরের মত্তহস্তি মানে হচ্ছে মাতাল হাতির মতো সঙ্গীত সরস্বতীর পদ্মবন, এটা দ্বারা বোঝানো হচ্ছে কল্যাণীর বাড়ি। সঙ্গীত সরস্বতীর পদ্মবন মানে কি? কল্যাণীর বাড়ি, অর্থাৎ কল্যাণীর সাজানো বাড়িতে। ঠিক আছে, কল্যাণীর সাজানো বাড়িতে দলিত বিদলিত করি আমি বিবাহ বাড়িতে গিয়া উঠিলাম। অর্থাৎ একদম নানা ধরনের কনসার্ট, নানা ধরনের বাঁশি, হ্যাঁ, বাদ্যযন্ত্র নিয়ে অনুপম কি করলো? শ্বশুর বাড়িতে গিয়ে উঠলো। আংটিতে হারেতে জরি জহরতে আমার শরীর যেন গহনার দোকান নিলামে চড়িয়া বলিয়া বোধ হইল। তাহাদের ভাবি জামাইয়ের মূল্য, আচ্ছা ভাবি মানে হচ্ছে হবু, তাহাদের হবু জামাইয়ের মূল্য কত সেটা যেন কতক পরিমাণে সর্বাঙ্গে স্পষ্ট করিয়া লিখিয়া ভাবি শ্বশুরের সঙ্গে মোকাবেলা করতে যাচ্ছি। অর্থাৎ আমি এত পরিমাণ গহনা,
এত পরিমাণ গহনা আমি পড়ছি যে আমার আসলে মূল্য কতটুকু এটা আমার অঙ্গের মধ্যে কি হচ্ছে, স্পষ্ট হচ্ছে। মামা বিবাহ বাড়িতে ঢুকিয়া খুশি হইলেন, অর্থাৎ মামা বিয়ে বাড়িতে ঢুকে একটু মন খারাপ করলেন। হ্যাঁ, মামা বিয়ে বাড়িতে ঢুকে একটু মন খারাপ করলেন। একে তো উঠানে বরযাত্রীর জায়গা সংকুলান হওয়াই শক্ত, তারপর সমস্ত আয়োজন ছিল নিতান্ত মধ্যম রকমের, অর্থাৎ সমস্ত আয়োজন ছিল নিতান্ত মধ্যম রকমের। মামা দুইটা কারণে খুশি হন নাই। নাম্বার ওয়ান কি? নাম্বার ওয়ান হচ্ছে যে নাম্বার ওয়ান, উঠানে জায়গা অল্প, অর্থাৎ মানুষ অনেক গেছে, জায়গা দিতে পারতেছে না, এক। নাম্বার টু হচ্ছে আয়োজন নিতান্ত মধ্যম রকমের, মানে খুব ভিআইপি হাইফাই আয়োজন হয় নাই। ইহার পর শম্ভুনাথের ব্যবহারটা নেহাত ঠান্ডা, তার বিনয়টা অজস্র না, অর্থাৎ শম্ভুনাথকে অনেক বেশি বিনয় করতেছেন। অনেক সময় আমাদের বাসায় যখন মেহমান আসে আমরা তাকে কি করি, হাত ধোয়ার জন্য আমরা তাকে পানি এগিয়ে দিই, হাত মোছার জন্য আমরা তাকে তোয়ালে দিই, ঠিক আছে, আমরা তাকে বারবার বলি আপনার আসতে কষ্ট হয় নাই তো, হ্যাঁ আসেন আসেন বসেন, চেয়ারে বসাই দিই। এত বেশি বিনয় শম্ভুনাথ দেখাচ্ছে না, এই জন্য মামা খুব একটা বেশি খুশি হলেন না। মুখে তো কথাই নাই, অর্থাৎ খুব বেশি কথা বলতেছে না। অনুপমের মামা চায় যে তাকে একটু তেল দিবে, তাকে একটু একটু খাতির করবে তার সাথে, কিন্তু শম্ভুনাথ আসলে এগুলো কিছু করতেছে না। কোমরে চাদর বাঁধা গলা ভাঙা টাক পরা মিশকালো এক বিপুল শরীরের এক উকিল বন্ধু। এই উকিল বন্ধুকে শম্ভুনাথের এক উকিল বন্ধু ছিল। তো শম্ভুনাথ যদিও অনুপমদের সাথে খুব একটা কথাবার্তা বলে নাই, কিন্তু তার এই উকিল বন্ধুটা অনুপমদের জন্য অনেক করছে। যদি নিয়ত হাত জোর করিয়া মাথা হেলাইয়া নম্রতার স্মিত হাস্য গদগদ বচনে কনসার্ট পার্টির করতাল বাজিয়ে হইতে শুরু করিয়া বরকর্তাদের প্রত্যেককে বারবার প্রচুর রূপে অভিষিক্ত করিয়া না দিতেন, তবে গোড়াতেই ইহা এসপার ওসপার হয়ে যেত। অর্থাৎ এসপার ওসপার মানে হচ্ছে মীমাংসা। এসপার ওসপার মানে কি? মীমাংসা। ওকে, এসপার ওসপার মানে কি? মীমাংসা। অর্থাৎ বলতেছে যে শম্ভুনাথ তো আমাদের তেমন আদর আপ্যায়ন করেই নাই, আমাদের সাথে তো তেমন কোনো কথাই বলে নাই, কিন্তু শম্ভুনাথের এক বন্ধু ছিল, উকিল বন্ধু। ওই উকিল বন্ধু যদি আমাদেরকে এত বেশি অভিষিক্ত না করতো, আমাদের যদি এত বেশি আপ্যায়ন না করতো, তাহলে মামা হয়তো ওখানে বিয়ে মীমাংসা করে দিত, অর্থাৎ ভেঙে দিত। আমি সবাই বসিবার পরে মামা শম্ভুনাথকে পাশের ঘরে ডাকিয়া গেলেন, অর্থাৎ অনুপমের মামা শম্ভুনাথকে ডাকলেন যে বাবা একটু এদিকে আসো। হ্যাঁ, কি কথা হইলো জানি না, কিছুক্ষণ পর শম্ভুনাথ আমাকে আসিয়া বলিলেন বাবাজি একবার এদিকে আসতে হচ্ছে, অর্থাৎ শম্ভুনাথ এবার অনুপমকে ডাকছে যে বাবা তোমাকে একবার এদিকে আসছে। ব্যাপারখানা এই, সকলের না হোক কিন্তু কোনো কোনো মানুষের জীবনে একটা কিছু লক্ষ্য থাকে। মামার একমাত্র লক্ষ্য ছিল তিনি কোনো মতেই কারো কাছে ঠকবেন না, অর্থাৎ মামার একটাই লক্ষ্য যে মামা কখনোই কারো কাছে ঠকবে না, ঠিক আছে। কিছু মানুষ থাকে না নিজের অনেক পাকনা মনে করে যে আমি কখনোই মানুষের কাছে ঠকবো না, এরকম টাইপের ছিল। তার ভয় তার বেহাই তাকে গহনায় ফাঁকি দিতে পারেন, বিবাহ কার্য শেষ হইয়া গেলে সেই ফাঁকির আর প্রতিকার চলিবে না। কত বড় হারাম যারা, চিন্তা করো যে বলতে যে আমার বেহাই আমারও যদি বিয়ের হয়ে যাওয়ার পরে যেই গহনা দেওয়ার কথা ছিল গহনা যদি কম দেয়, তখন তো আমি চাইলেও আর কিছু করতে পারবো না, তখন কি বলতে পারবো যে দূর ডিভোর্স দিয়ে দিব। তো এই জন্য তখন তো ডিভোর্স দিতে গেলে আরো বড় মারা খাই যাবে, কারণ যে কাবিন যেটা হবে ওই টাকাটা দিতে হবে না। তো এই জন্য মামা কি করলো, মামা চিন্তা করলো যে আমি আগে গহনাগুলো দেখি। বাড়ি ভাড়া, সহগত, লোক বিদায় প্রভৃতি সম্বন্ধে যেরকম টানাটানির পরিচয় পাওয়া গেছে, তাতে মামা ঠিক করেছেন দেওয়া থোয়া সম্বন্ধে লোকটি শুধু মুখের কথার উপর ভর করলে চলবে না। অর্থাৎ বাড়ি ভাড়া সহ যা কিছু তিনি সবকিছু যেভাবে হিসাব নিকাশ করেন, এই বিয়ের ক্ষেত্রে মামা এরকম হিসাব নিকাশ করবে। সেজন্য বাড়ির শেখরা শুদ্ধ নিয়ে এসেছেন। শুদ্ধ মানে হচ্ছে সহ, আর শেখরা হচ্ছে ওই যে যারা গহনা পরীক্ষা নিরীক্ষা করে, যারা গহনা বানায় তাদেরকে নিয়ে আসছে, যে শেখরা সহ নিয়ে আসছে বিয়ে বাড়িতে, যে শেখরা গহনাগুলো আগে মাপবে, তারপর দেখবে ঠিক আছে কিনা, তারপর কবুল। বুঝছো? পাশের ঘরে গিয়ে দেখিলাম মামা একটা তক্তপোষের উপর শেখরা ও তাহার দাড়িপাল্লা কোষ্ঠীপাতর হচ্ছে যেটা দিয়ে গহনা পরীক্ষা করে, যেটা দিয়ে কি করে, গহনা পরীক্ষা করে। ওকে, যেটা দিয়ে গহনা কি করে, গহনা পরীক্ষা করে। ওকে, তো এইটা তো মামা কি করলেন, ওই শেখরাকে নিয়ে আসছে, শেখরা আবার কোষ্ঠীপাতর নিয়ে আসছে, মেজেই বসে আছে। শোভনাথ আমাকে বলিলেন তোমার মামা বলেছেন বিবাহের কাজ শুরু হইবার আগে তিনি কনের সমস্ত গহনা যাচাই করিয়া দেখিবেন, ইহাতে তুমি কি বলো? অর্থাৎ শম্ভুনাথের মতামতটা নিতে চাচ্ছে। আমি মাথা হেড করিয়া চুপ করিয়া রইলাম। মামা বলেছেন ও আবার কি বলিবে, আমি যা বলবো তাই হবে। এই ভুল করা যাবে না। বিয়ে করবো আমি, মামার কথা অনুযায়ী চলবে। বিয়ে করবো আমি, বাপের কথা অনুযায়ী চলবে। বাপ বললো এই মায়ের বিয়ে কর, না। মা বলছে মা তুই যে ছেলের পছন্দ করো ওই ছেলে ভালো না, এই ছেলে এসে আমি তোর যে ছেলে পছন্দ করে দিছি, তুই এই ছেলে বিয়ে কর। তো মার বলবা যে তুমি বিয়ে করো, তাহলে তুমি বিয়ে করো। এখন তোমার মায়ের সাথে তোমার পছন্দের দ্বিমত হইতে পারে, কিন্তু তাই বলে এই না খালি মায়ের কথার উপরে নিজের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে বিয়ে করতে হবে। আবার এইটাও করা যাবে না যে মা যেখানে অপছন্দ করছে ওখানে বিয়ে করতে হবে, সবকিছু ব্যালেন্স করে করতে হবে। তো এখন আমরা কি করি, আমরা অতি সাধু সাজতে গিয়ে কি করি, ওই যে তোর বিয়ে ঠিক করছি, আগামী এত তারিখ তোর বিয়ে, কবুল। পোলা দেখলাম না, এরপর বিয়ের দিন যখন পোলা দেখে তখন তো স্টক, বা পোলা যখন মাইয়া দেখে স্টক। ছেলেদের ক্ষেত্রে এগুলো বেশি হয়,
কারণ এই যে এখন তো পার্লার, প্রতি রাস্তা, ঢাকা শহর প্রতি রাস্তার মোড়ে মোড়ে পার্লার, বিউটি পার্লার, ফেসিয়াল, এই সেই কত কিছু আছে। কালা মাইয়ে ওই এমন ভাবে ওরে ঘষা মাজা করে, আটা ময়দা সব লাগায়, ওরে দেখলে মনে হয় যে ও হচ্ছে বিশাল বড় নায়িকা। ঘষা মারলে এরপর দেখবে যে আসল রং বাইরে যাবে। ওই জন্য ছেলেদেরকে আমি সবসময় পরামর্শ দিই, ফজরের পরে মেয়ে দেখতে যাবা ছেলেরা, ফজর পর পার্লার টাল্লার সব খোলা থাকে না, তখন চাইলেও এত এই রং সং এত আটা ময়দা মাখতে পারবে না। তো ফজরের পরে বিয়ে করতে যাবা, মানে মেয়ে দেখতে যাবা, বুঝছো? তো মেয়েদের ক্ষেত্রে তো হয় না এটা, কারণ ছেলেটা কি ওরকম মেকআপ মারে না, যেটা আছে অরিজিনাল অথেন্টিক ওইটাই। মেয়েদের ক্ষেত্রে এগুলো হয়। বারবার ছেলেদেরকে এভাবে ছেঁকা দাও। তোমরা মেয়েরা এভাবে এসব কেউ করবা না। পরে দেখবা যে মানে বিয়ের রাতে ঢুইকা দেখবা যে বলবো যে আমার বউ কই, আমি তো তোমার বউ। কে আমার বউ? আমার বউ কই? কিন্তু তুমি ওখানে স্টক করবা। তো এটা আগে থেকে সচেতন হতে হবে। এই জন্য আমি তোমাদেরকে বারবার সতর্ক করি। আমি এমন জিনিসগুলো সতর্ক করি যেটা তুমি একটা সময় গিয়ে এই ধরাটা যখন খাবা তখন আমার কথা মনে করবো, এবং এই ধরা তুমি খাবা দিন যত যাইতেছে। তো এখন আটা ময়দার যোগসা এখন ডিরেক্ট সার্জারি করে রং চামড়া উঠে নাকি আরেক চামড়া লাগাই দেয়। এগুলো কোনো ইতিহাসে আসিল? এগুলো শুনছো জীবনে কোনোদিন? তো এগুলো হচ্ছে কেয়ামতের আলামত, কেয়ামতের আলামত। তোমরা এগুলো বুঝবা না, এখন যখন সময় হবে তখন দেখবা যে আসলে তানভীর ভাই যেটা বলছিল সেদিন আমি কথাটা খালি একটা হাহা ইমোজি দিয়ে আমি কথাটা উড়ে দিছি, কিন্তু আজকে আমি সেই পথের প্রতীক তোমাদেরকে সতর্ক করতেছি। তোমাদেরকে কি সতর্ক? আমি নিজে আমার ক্যারিয়ার নিয়ে আমি চিন্তিত, আমি নিজেই বিয়ে শাদী নিয়ে আমি নিজেই চিন্তিত। তোমাদেরকে আমি কি হুদে মোটিভেশন দিয়ে লাভ আছে? তোমাদেরকে এত টিক শিখে লাভ আছে? দেখা গেল যে আমার ক্ষেত্রে একই অবস্থা হয়ে গেছে, যোগ খারাপ, কিছু করার নাই, যোগ খারাপ। এবার দেখো সম্পূর্ণ আমার দিকে চাহিয়ে বলিলেন, সেই কথা তবে ঠিক, উনি যাই বলবে তাই হইবে, এ সম্বন্ধে তোমার কিছুই বলার নাই। বলছে যে এই সম্পর্কে কি তোমার কিছু বলার নাই, যে তুমি কি এ সম্পর্কে কিছু বলতে পারবা না, মানে তোমার মামা যা বলবে তাই হবে, এ সম্বন্ধে আমার কিছুই বলার নাই, আমি একটু ঘাড় নাড়া ইঙ্গিত জানাইলাম, এসব কথা সম্পূর্ণ আমার অনধিকার। অর্থাৎ আমার মামা যেটা বলছে সেখানে কথা বলার কোনো অধিকার আমার নাই। কিন্তু ওরকম তখন বলা উচিত ছিল, ওই মামা না প্লিজ, তাহলে কিন্তু বিয়েটা আর ভাঙতো না। কিন্তু অনুপম এই কথাটা কয় নাই। এই কথাটা না করার কারণে দেখো একটু পর বিয়েটা কিন্তু ভেঙে গেছে। আচ্ছা তবে বর্ষ, মেয়ের গা হইতে সমস্ত গহনা খুলিয়া আনিতেছি, এই বলিয়া তিনি উঠিলেন। মামা বলিলেন, অনুপম এখানে কি করিবে? ও সবাই গিয়ে বসুক গে। তো অনুপম তো এখানে কিছু করার নাই, ও সবাই যাক। সোমনাথ বলিলেন, না সবাই নয়, এখানেই বসতে হবে। কিছুক্ষণ পর তিনি একখানা গামছা বাঁধা গহনা আনিয়া তক্তপোষের উপর মেলিয়া ধরিলেন। সমস্তই তাহার পিতা মহিদের আমলের গহনা, হাল ফ্যাশনের সূক্ষ্ম কাজ নয়। অর্থাৎ হাল ফ্যাশন মানে হচ্ছে বর্তমান সময়। সোমনাথ যে গহনাগুলো আনলো ওই গহনাগুলো খুব প্রাচীন, ওই যে বাপদাদার, পিতামহী মানে হচ্ছে বাপদাদার আমলের। তো বাপদাদার আমলের গহনা যেগুলো, এগুলো পরীক্ষিত গহনা, এগুলো অনেক ভালো গহনা। আর এখন যে গহনাগুলো, ওই যে অরিজিনাল গহনা এখন আর না, এখন তো সবকিছু ডুপ্লিকেট, এখন অরিজিনাল জিনিস পাওয়াই যায় না, অরিজিনাল জিনিস পাওয়া যায় না। তো এখন বলতে যে সোমনাথ যখন ওই গহনাগুলো আনলেন, শেখরা দেখে বললো, দূরে কি দেখবো, এগুলো তো সব প্রাচীন গহনা, এগুলো অনেক দামি গহনা, যেমন মোটা তেমন ভারী। শেখরা গহনা হাতে তুলিয়া বলিলেন, এ আর কি দেখিব, ইহাতে খাদ নাই। খাদ মানে হচ্ছে ভেজাল। খাদ মানে কি? খাদ মানে হচ্ছে ভেজাল, বুঝছো? খাদ মানে হচ্ছে ভেজাল। এমন শোনা এখনকার দিনে ব্যবহারই হয় না। এই বলিয়া মকর মুখা মোটা একখানা বালায় একটু চাপ দিয়ে দেখিয়ে তাহা বাকিয়ে যায়। তোমরা কি মাইন্ড করতেছো? তোমরা কি মাইন্ড করতে? আজকে এক পলা দেখি যে তানভীর ভাই ক্লাসে ফান করে, তো তানভীর ভাই ক্লাসে মজা করে। এখন দেখো বিষয়টা হচ্ছে বাংলা, তো এটা তো সাহিত্য, এটা তো সাহিত্য। তো এটা তো তোমার ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ না, তোমার অ্যাকাউন্টিং ফিনান্স না। এখানে মজা হবে, এখানে জীবনমুখী অনেক জিনিস আছে। সাহিত্য মানে কি এটা বুঝতে হবে। তো সাহিত্য মানেই তো এটা। তুমি কি এখানে মজা না করলে, প্রেমের গল্প না পড়ে তোমার লোকে মজা না করলে, তুমি কি বায়োলজি ক্লাসে গিয়ে মজা করবা, ফিজিক্স ক্লাসে গিয়ে মজা করবা? মজা তো করতে হবে আমার সাথে, মজা করার জন্যই তো এই সাবজেক্ট। তোমরা তো আসল সাহিত্যের যে একটা রস, আমরা কলেজে কি করতাম, আমাদের স্যাররা, তোমরা ডেফিনেটলি আমার সাথে দ্বিমত হবে না, স্যাররা যখন গল্প পড়ায় তখন কি করে, খালি পড়াই যায় না। এটা তো সাহিত্য না। সাহিত্য হচ্ছে ফিল করার বিষয়, সাহিত্য হচ্ছে অনুভব করার বিষয়। এটা ফিল করে পড়তে হবে, এটা ভিতর থেকে আসতে হবে। এই সাহিত্যগুলো আমাদের পাঠ্যবইতে পাঠ্য করারই দরকার ছিল না, এগুলো তো আমরা নিজেরা পড়ার কথা। এখন তোমাদেরকে এগুলো পড়াইতে হয়। সাহিত্য মানে কিন্তু এইটা না। ওই যে সাহিত্যের খেলা, তোমাদের যে প্রবন্ধ আছে এখানে এটা বলা হয়েছে যে সাহিত্য কেন টিচার পড়াইতে হবে, সাহিত্য তো স্টুডেন্ট নিজে পড়বে, ওর নিজের ভালো লাগা থেকেও পড়বে। কিন্তু এখন তো তোমাদেরকে আমরা এগুলো পড়াইতে হয়েছে, কাজেই সাহিত্য ফিল করে পড়তে হবে। তুমি যদি ফিল করতে চাও তাহলে তোমাকে আমার কাছে আসতে হবে, বুঝছো? আচ্ছা এবার আসো। হ্যাঁ, তো আমি আমার মতো পড়াই, তোমরা দেখো যে অনেক জিনিস আছে। আমি যদি গদবাদে যদি পড়াই যাই, তোমার মাথাতে জিনিসটা থাকবে না, তোমার মাথাতে সেটা থাকবে না।
কিন্তু আমি যখন আমার মতো করে তোমরা যখন পড়াইতেছি, তোমরা যখন বাস্তবতার সাথে যখন লেখকের কাহিনীটা যখন তুলে ধরতেছি, আগেরকার যুগে এটা ছিল, এখনকার যুগে এটা হচ্ছে, এই জিনিসটা তোমার মাথায় খুব তাড়াতাড়ি ক্যাচ করবে। তুমি খেয়াল করে দেখো, আমি যে তোমাকে লেভেল ভিত্তিক কোশ্চেনগুলো যে সলভ করাচ্ছি, এই কোশ্চেনগুলো ডেফিনেটলি তোমরা সবাই পারতেছো। এই যে কোশ্চেনগুলো তোমরা সবাই পারতেছো, হোয়াই, কেন পারতেছো? কারণ জিনিসগুলো তোমাকে ওইভাবে তোমার কাছে রিপ্রেজেন্ট করা হচ্ছে। তুমি আমার ক্লাসের আগে তুমি ডেফিনেটলি অন্য জায়গায় তুমি ক্লাস করছো, বাট এই কোশ্চেনগুলো তুমি পারতা না সলভ করতে। দিনে তুমি 5টা দিলে তুমি 3টাই পারতা না, বাট এখন তুমি পারবা। এখন তুমি পারবা। সাহিত্য ফিল করে পড়ার বিষয়, হ্যাঁ, সাহিত্যটা ফিল করে পড়ার বিষয়। এটা অন্য সাবজেক্টের মতো না। এটা অন্য সাবজেক্টের মতো না, কথা বুঝছো? এটা অন্য সাবজেক্টের মতো না। আচ্ছা, এরপর আসো, আমরা এরপর যাই। এরপর দেখো, এরপর বলছে যে মামা তখনই নোট বইয়ে, দেখো মামা কত বড় মানে খারাপ, তুমি চিন্তা করো। কত বড় খারাপ তুমি দেখো। মামা কি করলেন, ওই যে গহনাগুলো যে আনছে, দেখো তুমি চিন্তা করো একটা মানুষ কি পরিমাণ খারাপ হলে এই কাজ করতে পারে। গহনাগুলো যে আনছে, ওই গহনাগুলো মামা এবার কি করতেছে, মামা এবার নোট বইয়ের মধ্যে লিখতেছে যে ঠিক আছে, এটা এতটুকু, এটা এতটুকু, এটা এতটুকু দিছে। এবার সে হিসাব মিলাবে। এবার সে কি করবে, সে হিসাব মিলাবে। সেই হিসাব মিলে কি দেখবে যে ঠিক আছে, মামা চিন্তা করছে যে ঠিক আছে, আমি এখন এগুলো লিখে নিই, আমার দেখাইছে এতগুলো স্বর্ণ দিবে এতগুলো, কিন্তু যাওয়ার সময় কি করলো, কিছু স্বর্ণ রাখা দিল, তাহলে তো হইলো না। তো মামা কি করছে, আগে নোট বইয়ে লিখে নিছে যে এতটুকু এতটুকু আমাকে গহনা দেওয়ার কথা ছিল, ফাইন, এটা এটা দিছে। আবার বাড়িতে গিয়ে সে মিলাবে যে হ্যাঁ ঠিক আছে, এই গহনাগুলো আসছে কিনা। একটা মানুষের মাথার মধ্যে কি পরিমাণ জায়গামি থাকলে সেই কাজ করতে পারে, চিন্তা করো। এবার দেখো, মামা তখন নোট বইয়ে গহনাগুলো ফর্দ টুকিয়া লইলেন, পাশে যাহা দেখানো হলো তাহার কোনোটা কম পড়ে কিনা হিসাব করিয়া দেখেন, গহনা যে পরিমাণ দেওয়ার কথা, এগুলো সংখ্যায়, দরে এবং বরে তার থেকে অনেক বেশি। যাহা দেওয়ার কথা ছিল বেড়ার মায়ের, এর থেকে বেশি দিছে, সংখ্যাতেও এর থেকে বেশি দিছে, টাকাতেও বেশি দিছে, যে ওজনের গহনা দেওয়ার কথা ছিল এর থেকেও বেশি দিছে। গহনাগুলোর মধ্যে একজোড়া ইয়ারিং ছিল, একজোড়া ইয়ারিং মানে হচ্ছে কানের দুল। সোমনাথ সেটাকে শেখরার হাতে দিয়ে বললেন, এটা একবার ফরক করে দেখো। ফরক মানে হচ্ছে যাচাই, এটা একবার যাচাই করে দেখো। শেখরা কহিল, ইহা বিলাতি মাল, ইহাতে সোনার বাগ সামান্যই আছে, অর্থাৎ এটা তো ভালো না। সোমনাথ ইয়ারিং জোড়া হাতে মামার হাতে দিয়ে বললেন, এটা আপনারাই রেখে দিন। শেখরারে একটা ইয়ারিং দিছে, ইয়ারিং কি ধরো, এটা যে বাবা শেখরা তুমি এটা দেখো, শেখরা এটা হাতে, দূর, এটা তো 2 নাম্বার মাল। তখন মামা কি করলো, ওই সোমনাথ কি করলো, মামার হাতে এটা দিল, ধরেন এটা আপনারাই রেখে দিন। এবার মামা এটা হাতে নিয়ে দেখে, হায় আল্লাহ, এই 2 নাম্বার মালটা দিয়েই তো আমরা কন্যাকে আশীর্বাদ করতে গেছি, শেষ শেষ, নগদে শেষ। এরপর দেখো, মামা সেটা হাতে লইয়া দেখিলেন, এই ইয়ারিং দিয়ে কন্যাকে তাহারা আশীর্বাদ করেছিলেন। মামার মুখ লাল হয়ে গেল, একদম জায়গা বরাবর, বুঝছো? দরিদ্র তাহাকে ঠকাইবে, কিন্তু তিনি ঠকিবেন না, এই আনন্দ সম্ভোগ হইতে বঞ্চিত হইলেন এবং তাহার উপরে কিছু উপরি পাওনা জুটিল। মামা সারা জীবন টার্গেট ছিল সে মানুষটা ঠকাইবে, মানুষটা অপমান করবে, আজকে তাকেই এমন অত্যন্ত মুখ ভার করিয়া বলিলেন, অনুপম যাও, তুমি সবাই গিয়ে বসোগে। সোমনাথ বললেন, না সবাই বসিতে হইবে না, চলুন আগে আপনাদেরকে খাওয়াই দিই। না সবাই না, আগে আপনাদেরকে খাওয়াই দিই, পরে সভা। মামা বললেন, সে কি কথা, লগ্ন, লগ্ন মানে হচ্ছে শুভ সময়, লগ্ন মানে বিয়ের ক্ষেত্রে আগে লগ্ন হবে, লগ্ন তারপর খাওয়া দাওয়া। সোমনাথ বললেন, সেজন্য কিছু ভাবিবেন না, এখন উঠুন। লোকটি নিহাত ভালো মানুষ ধরনের, কিন্তু ভিতরে একটু জোর আছে বলিয়া বোধ হইল। মামাকে উঠিতে হইল, বরযাত্রী আহার হয়ে গেল, অর্থাৎ বরযাত্রী অনুপমদের পক্ষ থেকে যারা আসছে সবাইকে খাওয়াই দিছে। আয়োজন আড়ম্বর ছিল না, কিন্তু রান্না ভালো এবং সমস্ত বেশ পরিষ্কার পরিচ্ছন্ন বলিয়া তৃপ্তি হইল। বরযাত্রী খাওয়া শেষে সোমনাথ আমাকে খাইতে বলিলেন। মা বললেন, সে কি কথা, বিবাহের পূর্বে খাইবে কেমন করিয়া? আগে কি হয়, আগে আল্লাহুম্মা কবুল 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 কবুল, তারপর কি হয়, মাইয়া কয় কবুল কবুল কবুল, তারপর পোলায়, এবার পোলারে এবার বিশাল বড় ছাগল দেয়, যা দেয় এটা দিয়ে এবার পোলা খায়। এখন পোলা যায় যদি কবুল করার আগে যদি খাওয়ান, আগে যদি পোলারে যদি খাওয়াই দেয় তাহলে এটা কেমন হয়? তো সোমনাথ বলছে যে বাবা তুমি আগে খেয়ে ফেলো। তো মামা বললেন, না এটা তো হয় না। এ সম্বন্ধে মামার কোনো মত প্রকাশকে তিনি সম্পূর্ণ উপেক্ষা করিয়া আমার দিকে চাহিয়ে বললেন, তুমি কি বলো, বসিয়ে যাইতে দোষ কিসের? বসে যাও, বসে যাইতে সমস্যা কি? মূর্তিমতী মাতৃ আজ্ঞার স্বরূপ মামা উপস্থিত, তার বিরুদ্ধে চলা আমার পক্ষে অসম্ভব। আমি আহারে বসতে পারলাম না, অর্থাৎ যেহেতু মামা আমাকে অনুমতি দেয় নাই, এই জন্য আমি খাবার খাইতে বসতে পারলাম না। তখন সোমনাথ বাবু মামাকে বললেন, আপনাদিগকে অনেক কষ্ট দিয়েছি, আমরা ধনী নই, আপনাদের যোগ্য আয়োজন করতে পারি নাই, ক্ষমা করিবেন, রাত হইয়া গেছে, আর আপনাদের কষ্ট বেড়াইতে ইচ্ছা করি না, এখন তবে, অর্থাৎ বলতে যে আমরা ধনী না, আপনাদের যোগ্য আয়োজন করতে পারি নাই, এখন তবে আপনারা আসতে পারেন। এবার খেয়াল করে, এবার মামা বলছে, মা বললেন, তা সবাই চলুন, আমরা তো প্রস্তুত আছি। সোমনাথ বললেন, তবে আপনাদের গাড়ি ডাকিয়ে দিই,
মানে অনুপমের মামা বলছে যে আচ্ছা ঠিক আছে তো সবাই চলুন, বিয়ে হয়ে যাক। সুমনাথ আচ্ছা আপনাদেরকে গাড়ি ডেকে দিই, অর্থাৎ আপনাদের আর থাকার দরকার না, আপনারা চলে যান। মামা আশ্চর্য হয়ে বলেন ঠাট্টা করেছেন নাকি? আমরা মজা লও, আমার লাগে মজা লও। মামা কইতেছে ঠাট্টা করেছেন নাকি? সম্রাট কহিলেন ঠাট্টা তো আপনি করিয়া সরিয়েছেন, অর্থাৎ আপনি তো আগে ঠাট্টা করছেন। ঠাট্টার সম্পর্ককে স্থায়ী করিবার ইচ্ছা আমার নাই, অলরেডি আপনার সম্পর্কটারে ঠাট্টা বানাই ফেলছেন। এই ঠাট্টার সম্পর্ককে আমি আর পার্মানেন্ট করব না। মামা দুই চোখ এত বড় করিয়া মেলিয়া অবাক হইয়া রইলেন। শম্ভুনাথ কহিলেন আমার কন্যার গহনা আমি চুরি করবো, এই কথা যারা মনে করে তাদের হাতে আমি কন্যা দিতে পারি না। আমার মেয়ের গহনা আমি আমি কবুল করব। এই মেয়ে এই 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 ঠিক আছে। তানভীর ভাই 3 বার কবুল বলে ফেলেছে, তোরা কেউ কি ভুলেও কবুল বলিস না এখন। ইন্না লিল্লাহি ইন্না ইলাইহি। ঘটনা তো আসলেই সত্য। আজকের ঘটনা আমার শুক্রবার আমার বাসাবোতে এইচএসির একটা ব্যাচ আছে ঢাকার বাসাবোতে, 26 ব্যাচে, তোমাদের ব্যাচে। ভালো কথা মনে করছে। তো এখন পোলামাইন মাইয়াগুলো আমার কয় ভাইয়া আমাদের এখানে যত টিচার আছে সবাই স্টুডেন্টদেরকে মেয়েদেরকে ঈদের আগে মেহেদি দেয়। তো আগামীকাল তো আপনার শেষ ক্লাস, আপনি আমাদেরকে মেহেদি দেন। তো বললাম এই আবদার তো আমি কখনো শুনি নাই যে টিচার স্টুডেন্টদেরকে মেহেদি দেয়। টিচার স্টুডেন্টদেরকে অনেক কিছু দেয়, কিন্তু মেহেদি দেয় এটা আমি শুনি নাই। তা আমি বললাম সবাই কি দেয়? এখন সবাই এক বাক্যে বলছে হ্যাঁ সবাই দেয়। সবাই রমজান ইফতার পার্টিও করে, আপনি তো আমাদেরকে ইফতার খাওয়ান নাই। আচ্ছা ভাবছে ঠিক আছে, ইফতার যেহেতু খাওয়াই নাই, মেহেদি চাইছে দেওয়া যায়। শিক্ষক বাপের সমান মেহেদি দেওয়া যায়। তো বাবা হিসেবে কি আমি কি তাদেরকে একটা মেহেদি দিতে পারি না? পারি, এটা কোনো বিষয় না। তারপর বাচ্চা ঠিক আছে দিব। বাসায় এসে ফোন খুলে দেখি এক মেয়ে হোয়াটসঅ্যাপে আমার মেসেজ দিছে, ভাইয়া আপনি আমাকে মেহেদি না দিলেও হবে, মেহেদি আমি বাসা থেকে আনবো। তাই আমি বললাম তো? বলে ভাইয়া আপনি শুধু আমাকে আমার হাতে খালি মেহেদি লাগাই দিলেই হবে, আপনার টাকা দিয়ে মেহেদি কেনা লাগবে না, মেহেদি আমি বাসা থেকে আনবো। আমি ওর কথা শুনে পুরো মানে এটা কি বলে, ওর কথা শুনে কি হয়ে গেলাম কিছু একটা। তো এখন পোলামাইনের আবদার মানে শুনতে মানে আবদার এমন এক পর্যায়ে যায়, মেহেদি শুনেই তো আমি প্রথমেই ভেবাচাকা খেয়ে গেলাম। এরপর বলে যে মেহেদি নাকি আমি লাগাই দিতে হবে। তা আমি জীবনে আমি বুঝি না এটা কি মজা লয় নাকি এমনি। আমি কি কোনোদিন আমি কি আর্টিস্ট নাকি রে? আমি কি পার্লারে কাজ করি? হ্যাঁ, যে আমি মেহেদি লাগাবো? তো যাই হোক, কেউ কবুল, আমি 3 বার কবুল বলে, কেউ 3 বার কবুল বলে বিয়ে হবে না। বিয়ের শর্ত হচ্ছে কবুল বলতে হবে, সাক্ষী থাকতে হবে। সাক্ষী নাই। আচ্ছা, তা আল্লাহ হেদায়েত দান করে। দেখছো আমি যে মেয়েদের উপর যে ক্ষিপ্ত কিছু মেয়ের উপর, এটা আসলে তোমরা বুঝতে পারতেছো যে কেন। আচ্ছা চলো আমরা লেভেল 4 এ কোশ্চেন সলভ করি। অনুপমের মামার সাথে করে শেখরা নিয়ে যাওয়ার কারণ কি? বিশ্বাসের অভাব, অন্তর অতৃপ্তি, অধিক লোভী, অধিক চালাক। হ্যাঁ, এইটাতে তোমাদের ঝামেলা হতে পারে, কোশ্চেন সলভ করো। মূর্তিমতি মাতৃ আজ্ঞা স্বরূপ বলতে বোঝানো হচ্ছে যে একেবারে মায়ের আদেশ, যেমন আমরা কি করি, মানে আমি হচ্ছে মূর্তির মতো, যে আদেশই দিক আমি ওই আদেশটাই কি করব, ওই আদেশের বাইরে যাওয়া আমার কোনো ক্ষমতা নাই। ওকে, তাহলে এটার উত্তর হচ্ছে কি? এটার উত্তর হচ্ছে বিশ্বাসের অভাব। অর্থাৎ এই যে সোমনাথ তাকে সবকিছু দিবে এটা আসলে সে বিশ্বাস করে না। ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো শ্বশুরের সামনে অনুপমের মাথা হেড করে রাখার কারণ কি? শ্বশুরের সামনে অনুপমের মাথা হেড করে রাখার কারণ কি? শ্বশুরের ব্যবহার, লজ্জা, বিয়ের আয়োজন দেখে, মামার গহনা পরীক্ষার কারণে। তাহলে উত্তর হচ্ছে মামার গহনা পরীক্ষার কারণে। ওকে, আচ্ছা এরপর দেখো বিয়ের আসরে অনুপম সম্পর্কে কি কথা প্রমাণ হয়ে গিয়েছিল? তো বিয়ের আসরে অনুপম তো আসলে কিছুই বলে নাই, তার মামা যেটা বলছে ওইটাই। কাপুরুষ, ভীরু, মেরুদণ্ডহীন, তারপর হচ্ছে কি আস্থাহীন। বলো তো কি হবে? আমি কিন্তু অনেক কোশ্চেন ক্লাসেই সলভ করাই দিচ্ছি। তোমরা ওই যে ওয়ান শট ক্লাস করো, এই ক্লাস করো, সেই ক্লাস করো, এত ক্লাস লাগে একটা ওয়ান শট ক্লাসে যা এমসিকিউ সলভ করায়, আমার কনসেপ্ট ক্লাস আমি এর থেকে বেশি কোশ্চেন সলভ করাই। তো এটা কি হবে? উত্তর হচ্ছে কি? সে হচ্ছে মেরুদণ্ডহীন। এখানে অনেকে কাপুরুষ দিবে, হবে না। মেরুদণ্ডহীন বলতে মানে না যার নিজের কোনো মতামত নাই, যে অন্যের উপর সবসময় ডিপেন্ডেন্ট। অপরিচিত গল্পে কল্যাণীর বাবার দেওয়া গহনা কোন আমলের বলো তো? তাহলে বলো তো উত্তর হচ্ছে কি? পিতামহীদের আমলের।
শেখরা মকর মুখা মোটা একখানা বালা একটু চাপ দিয়া দেখাইলো তাহা বাকিয়ে যায়, এতে প্রমাণিত হয় কি যে খাঁটি, অর্থাৎ বালাটা যখন বেঁকে যায়, বালার মধ্যে যখন চাপ দেয়, বালা যখন বেঁকে যায় তার মানে হচ্ছে খাঁটি। নকল হলে ওটা শক্ত হয়, ওটা বাঁকবে না। ওকে, আচ্ছা কোনটি মকর মুখা ছিল? তো মকর মুখা কোনটার কথা বলছে? ডেফিনেটলি বালা, একটু আগেই পড়ে আসছো তাই না? রবীন্দ্রনাথ ঠাকুর রচিত অপরিচিত গল্প অনুপমের বিয়ে ভেঙে যাওয়ার মূল কারণ কি? কন্যার পিতা গরিব, যৌতুক নিতে না পারা, মামার হীন ব্যবহার, শম্ভুনাথ বাবুর অনিচ্ছা। তাহলে উত্তর হচ্ছে মামার হীন ব্যবহার, অর্থাৎ মামা মেয়ের গা থেকে গহনা খুলে আনতে বলছে, এন্ড সেই গহনা পরীক্ষা করার জন্য বলছে, তার মানে ডেফিনেটলি মামার হীন ব্যবহার। অপরিচিত গল্প অনুপমে মামার মুখ লাল হয়ে উঠলে কেন? অপমানে, লজ্জায়, রাগে, পরাজয়। উত্তর হচ্ছে এই যে লজ্জায়, অর্থাৎ এই যে তাকে যে অপমান করলো এই লজ্জায় তার মুখ কি হয়েছে? তার মুখ একেবারে লাল হয়ে গেছে। অনুপমের আহারে বসতে না পারার জন্য কোন কারণটি বিবেচনা করা হয়? অর্থাৎ অনুপম যে খাইতে বসতে পারলো না, কেন সে খাইতে বসে? তেমন ক্ষুধা ছিল না এই জন্য? না। আহার সুস্বাদু ছিল না? না। মন ভালো ছিল না? না। মামার অনুমতি ছিল না বলে? হ্যাঁ, মামা যাই বলো, মামা যদি বলতো খা তাহলে সে খাইতো, মামা খাইতে বলে না এই জন্য সে খাইতে পারে নাই। ওকে, ঠাট্টা সম্পর্ককে স্থায়ী করিবার ইচ্ছা আমার নাই, এই উক্তিটির অন্তর্নিহিত অর্থ কি? ঠাট্টা মস্করা পছন্দ নয়, আত্মীয়তা অনাগ্রহ, উঠলে খুশি হব, ইঙ্গিতে ইতি টানা। এই যে দেখো খুব ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, ইঙ্গিতে ইতি টানা, অর্থাৎ এটা একটা ইঙ্গিত দিল যে ঠিক আছে আপনাদের সাথে আমি আর আগাইতে চাচ্ছি না, ঠিক আছে। ওকে, এরপর দেখো, আমাকে একটি কথাও বলা আবশ্যক বোধ করলেন, অর্থাৎ শম্ভুনাথ আর অনুপমকে কোনো কথাই বললো না, কারণ প্রমাণ হয়ে গেল আমি কেউই না। হ্যাঁ, তারপর যা হইলো তা আমি বলতে ইচ্ছে করি না। ঝাড় লাণ্ঠন, ঝাড় লাণ্ঠন মানে হচ্ছে বাতি, হ্যাঁ ঝাড়বাতি টাইপের আছে না, এরকম আর কি। ভাঙিয়া চুরিয়া জিনিসপত্র লন্ডভন্ড করিয়া বর যাত্রের দল দক্ষযজ্ঞের পালা সরিয়া বাহির হইয়া গেল, অর্থাৎ বর যাত্রা একেবারে সবকিছু নিয়ে বের হয়ে গেল। আর বাড়ি ফেরার সময় ব্যান্ড, রসন চৌকি, হ্যাঁ রসন চৌকি হচ্ছে কি, এই যে সানাই আর ঢোলকে বলা হয় রসন চৌকি, হ্যাঁ, এবং কনসার্ট একসঙ্গে বাজিল না, অর্থাৎ যেরকম যাওয়ার সময় ধুমধাম করে সবকিছু বাজাই গেছে, আসার সময় আর এরকম বাজলো না। অব্রের ঝাড়গুলো, অব্র হচ্ছে এক ধরনের খনিজ ধাতু, এই ধাতু থেকে যে ঝাড় বাতিগুলো তৈরি হয়, এই বাতিগুলো আকাশের তারার উপর আপনাদের কর্তব্যের বারাত দিয়ে কোথায় যে নির্বাণ লাভ করিল তাহার সন্ধান পাওয়া গেল না। অর্থাৎ বিয়ের সময় যে ঝিনিক বাতি বলে না, এই বাতিগুলো এখন আর জ্বলতেছে না, এই বাতিগুলো মনে হচ্ছে আকাশের তারার উপর তাদের দায়িত্ব দিয়ে গেছে যে তারা তুমি জ্বলো, আমার আর জ্বলার দরকার নেই। এরপর দেখো বিয়ে বাড়ি থেকে আসার সময় অবস্থা, বিয়ে না হওয়ায় লজ্জায় বাড়ি আসার সময় তারা কোনো ধরনের বাদ্যযন্ত্র, এটা তো বুঝছো। এরপর দেখো, বাড়ির সকলে তো রাগিয়া আগুন, কন্যার পিতার এত গোমর, এত অহংকার মেয়ের বাপে, হ্যাঁ মেয়ের বাবা আমাদের কাছে বিয়ে দিবে না, কলিজে 4 পা হইয়া আসিল, হ্যাঁ কলিযুগ, আমরা বলি না যে কেমন চলে আসছে, এরকম আর কি। সকলে বলিল দেখি মেয়ের বিয়ে দেন কেমন করিয়া, কিন্তু মেয়ের যে বিয়ে হইবে না এ ভয় যার মনে নাই তার শাস্তির উপায় কি? সবাই ভাবতেছে হ্যাঁ মেয়েদের একবার বিয়ে ভেঙে গেলে কিন্তু বিয়ে আর হয় না সাধারণত। তো বলতেছে সবাই, অনুপমদের বাড়ির সবাই বলছে দেখবো মেয়ের কেমনে বিয়ে দেয়, কিন্তু মেয়ের বাপে তো এই চিন্তাই করে, এটা কেয়ারই করে না যে মেয়ের বিয়ে হবে কি হবে না, তাহলে মেয়ের বাপে কিভাবে শাস্তি দিব, এটাই বলতেছে। মস্ত বাংলাদেশের মধ্যে আমি একমাত্র পুরুষ যা আগে কন্যার বাপ বিবাহের আসর হইতে নিজে ফিরাইয়া দিয়েছে, এত বড় সৎপাত্রের কপালে এত বড় কলঙ্কের দাগ কোন নষ্ট গ্রহ এত আলো জ্বালাইয়া বাজনা বাজাইয়া সমারোহ করিয়া আঁকিয়ে দিল, অর্থাৎ আমি এত বড় ভালো ছেলে, আমার কপালে এত বড় কলঙ্কের দাগ এটা কে করলো? এরপর বলছে বরযাত্রী বলিয়া কপাল চাপড়াইতে লাগলো, বরযাত্রীরা এই বলিয়া কপাল চাপড়াইতে লাগলো, অর্থাৎ অনুপমদের যারা আছে তারা এভাবে কপাল চাপড়াইতে লাগলো। কি বলে? বিবাহ হইল না অথচ আমাদের ফাঁকি দিয়ে খাওয়াইয়া দিল পাক যন্ত্রটা সমস্ত অন্নশুদ্ধ খাবার, অন্নশুদ্ধ মানে হচ্ছে খাবার সহ, আর পাক যন্ত্র বলতে বুঝতে পারতেছে পাকস্থলী, মারিয়া ফেলিয়ে দিতে পারিলে তবে আফসোস মিটিত। এইবার খেয়াল করে দেখো, এবার বলতেছে যে দেখো অনুপমরা গেছে বিয়ে করার জন্য, কিন্তু বিয়ে করাইলো না, মেয়ে দিল না, সিস্টেমে তাদেরকে খাওয়াই দিল। ধরো তুমি আমার বাসাতে আসছো, আমার বাসাতে আসছো তুমি পড়ার জন্য বা একটা কাজ করার জন্য, হ্যাঁ তোমার আমি ওই কাজ না করে আমি তোমার কি করলাম, খাওয়াই দিলাম, মনে হয় যে তুমি ভিক্ষুক খাইতে আসছো, এই আচরণটা করলাম না। তো এখন অনুপমের ক্ষেত্রে যে ঘটনাটা হয়েছে, অনুপমদেরকে শম্ভুনাথ খাওয়াই দিছে, এখন সবাই এটা নিয়ে খুব আফসোস করতেছে যে মনে হচ্ছে যে খাবারগুলো খাইছে এগুলো পাকযন্ত্র সহ খাবার সহ, অন্য শুধু মানে কি খাবার সহ যদি টান মেরে সেখানে যদি ফেলে দিয়ে আসতেন যা তোদের খাবার নেই, তাহলে মনে হয় যে আফসোসটা মিটত। বিবাহ চুক্তিভঙ্গ ও মানহানির দাবিতে নালিশ করিব বলিয়া মামা অত্যন্ত গোল করিতে লাগিলেন। মামা বলছে হ্যাঁ বিয়ে ভেঙে দেয় আমরা মানহানির মামলা করব। কেমন মামলা? মানহানির মামলা করব। হ্যাঁ, হিতৈষীরা বুঝিয়ে দিল, হিতৈষী মানে হচ্ছে শুভাকাঙ্ক্ষী বা উপকারী, অর্থাৎ অনুপমদের যারা শুভাকাঙ্ক্ষী তারা বলে দিল তাহা হইলে তামাশার যেটুকু বাকি আছে তাহাও পুরো হইবে। বলা বাহুল্য আমিও খুব রাগিয়েছিলাম, অর্থাৎ অনুপমও খুব রেগে আছে যে বিয়ে ভেঙে দিল। কোন গতিকে শম্ভুনাথ বাবু বিষম জব্দ হইয়া আমার পায়ে ধরিয়া আসিয়া পড়েন, গোপের রেখায় তা দিতে দিতে এটাই কেবল কামনা করতে লাগলাম। অনুপম মনে মনে কামনা করতে লাগলো যে শম্ভুনাথ একদিন আমার কাছে আসবে, শম্ভুনাথ এসে
আমার পায়ে ধরবে যে আমার মেয়েকে বিয়ে করো, সেটা চিন্তা করতেছে। কিন্তু এই আক্রোশের কালো রঙের স্রোত, কালো রং মানে হচ্ছে খারাপ, দুঃখ, অর্থাৎ এই যে তাকে বিয়ে করতে পারলাম না, এটা তো একটা কষ্ট। এই কষ্টের স্রোতের পাশাপাশি আরেকটা স্রোত বহিতেছে, যেটার রং একেবারেই কালো নয়। সমস্ত মন যে সেই অপরিচিতার পানে ছুটিয়ে গিয়েছিল, এখনো যে তাহাকে কিছুতেই টানিয়ে ফিরতে পারি না, দেওয়ালটুকু আড়ালে রহিয়া গেল গো। অর্থাৎ এই যে দুঃখ, বিয়ে করতে পারলাম না, এটা তো একটা কষ্ট, কিন্তু এই কষ্টের পাশাপাশি একটা রোমান্টিক স্রোত আমার মধ্য দিয়ে যাচ্ছে। সেই মেয়েটাকে যাকে আমি বিয়ে করার কথা ছিল, সেই মেয়েটাকে আমি বিয়ে করতে পারি নাই। এই যে কষ্ট, এই কষ্ট তখন তার মধ্যে, সে বলছে দেওয়ালটুকু আড়ালে রহিয়া গেল গো। অর্থাৎ যখন বিয়ে হয়েছে তখন অনুপম ছিল এই পাশে, কল্যাণী ছিল এই পাশে, মাঝখানে শুধু একটা দেওয়াল। এই দেওয়ালের আড়ালেই আমরা ছিলাম, কেউ কাউকে দেখি নাই। তো চলো আমরা লেভেল 5 এ কোশ্চেন সলভ করি। বিয়ের আসর থেকে বরযাত্রীর প্রস্থান পালাকে অনুপম কিসের সাথে তুলনা করেছেন বলো তো? আচ্ছা, একজন কোশ্চেন করছে তখন বাংলাদেশ ছিল না, তাহলে বাংলাদেশ কেন লিখতে? ব্যাপারটা হচ্ছে বাংলাদেশ লিখতে বলতো যারা বাংলা ভাষায় কথা বলতো তাদেরকে তখন একসাথে বাংলাদেশ বলা হতো। কথা বুঝাইতে পারছি? তখন ওই যারা বাংলা ভাষায় কথা বলতো তাদেরকে বাংলাদেশ বলা হয়েছে। ওকে, এখানে এই বাংলাদেশ মানে স্পেসিফিক এখনকার বাংলাদেশ না, এটা তো 1971-এর আগের ঘটনা, বুঝছো? তাহলে তো হচ্ছে কি দক্ষযজ্ঞের পালা। অপরিচিত গল্পে মেয়ের বিয়ে হইবে না এই ভয় যার মনে নাই, তার শাস্তির উপায় কি? উক্তিটি কি প্রকাশ পেয়েছে বলো তো? উক্তিটি কি প্রকাশ পেয়েছে? উক্তিটি কি প্রকাশ পেয়েছে? উক্তিটি হচ্ছে শম্ভুনাথ বাবুর সাহসিকতা। অর্থাৎ শম্ভুনাথ বাবু কখনো এগুলো কেয়ার করে না যে মেয়ের বিয়ে হবে কি হবে না, এসব কিছু সে কখনোই কি করে না, কেয়ার করে না। কল্যাণীকে জীবন সঙ্গিনী হিসেবে পাওয়া অনুপমের কাছে কি হিসাবে রয়ে গেল? মনের আড়াল, দেওয়ালের আড়ালে, বলতো? এরপর হচ্ছে কি বিবেকের আড়াল, বিবেকে, হ্যাঁ কি হবে? এখানে দুইটা কোশ্চেন দুইবার আসছে। হ্যাঁ হ্যালো, আছেন? ওকে ওকে, আচ্ছা ওকে, তাহলে কি হবে বলতো? এটার উত্তর হচ্ছে দেওয়ালের আড়ালে। এটার উত্তর কি? দেওয়ালের আড়ালে। এরপর দেখো, আমরা দেখি অনুপমের কল্পনায় কল্যাণী। এবার দেখো অনুপমের কল্পনায় কল্যাণী কেমন, আমরা সেটা একটু দেখব। কপালে তার চন্দন আঁকা, অর্থাৎ অনুপম কল্যাণীর কপাল, এটা অনুপম কল্পনা করতেছে। আমি কিন্তু আবার বলতেছি এটা অনুপম কল্পনা করতেছে যে কল্যাণীর কপালে চন্দন আঁকা, গায়ে তার লাল শাড়ি, মুখে তার লজ্জার রক্তি। কিছু মেয়ে আছে দেখবে, দেখলে একটু লজ্জা পায়, ওগুলোর দেখতে একটু, না যাই হোক না বলি, মানে তাদেরকে দেখতে সুন্দর লাগে। তো যেই মেয়ে মনে করো উশৃঙ্খল, লজ্জা পায় না, যেই মেয়ে দেখবে যে তোমার দেখলে মুখ এমনি ঢাকনা দিবে, অন্য ঢাকিয়ে দিবে, তুমি তার প্রতি তোমার অ্যাট্রাকশন বাড়বে, তাই না? আর যেই মেয়ে মনে করো তোমার দেখে মানে ভাবসাব দেখছে ওর দেখে কিন্তু তোমার কিন্তু ভালো লাগবে না। যে তোমার দেখে ঘোমটা টান দিবে তার প্রতি তোমার অ্যাট্রাকশন কাজ করবে, যারা ঘোমটা টান দিবে, মেয়েটা জানি দেখতে কেমন, তাই না? তো বলছে যে তার মুখে এরকম লজ্জার রক্তিমা আছে, হৃদয়ের ভিতরে কি যেন কেমন করিয়া বলিব, আমার কল্পলোকের কল্পলতাটি, অর্থাৎ আমার কল্পলোক, আমি যখন কল্পনা করতেছি একটা কল্পলতা, বসন্তের সমস্ত ফুলের ভার, বসন্তের যত ফুল ফুটে সমস্ত ফুলের ভার আমাকে নিবেদন করিয়া দেওয়ার জন্য নত হইয়া পড়ছিল। অর্থাৎ বলতেছে যে তা আমার পছন্দের যে বসন্তের যতগুলো ফুল আছে সেই ফুলগুলো মনে হচ্ছে এভাবে নত হয়ে প্রেম নিবেদন করে, নত হয়ে এভাবে প্রেম নিবেদন করে, আই লাভ ইউ করে না? তো এরকম কি করতেছে, মনে হচ্ছে যে প্রেম নিবেদন করতেছে বসন্তের ফুল। হাওয়া আসে, গন্ধ পাই, পাতার শব্দ শুনি, কেবল আরেকটি মাত্র পা ফেলার অপেক্ষায়। এমন সময় সেই পদক্ষেপের দূরত্বটু এক মুহূর্তে অসীম হইয়া উঠিল। এতদিন প্রতি সন্ধ্যা আমি বিনুদার বাড়িতে গিয়ে তাহাকে অস্থির করিয়া তুলেছিলাম। বিনুদার বর্ণনার ভাষা অত্যন্ত সংকীর্ণ বলিয়া তার প্রত্যেকটি কথা স্ফুলিঙ্গের মতো আমার মনের মাঝখানে আগুন জ্বালাই দিছিল, স্ফুলিঙ্গের মতো, আগুনের ফুলকির মতো আগুন জ্বালাই দিছিল। কিছু বন্ধু আছে তোমাদের, কমু কিছু বন্ধু আছে, বন্ধু ঘটনা ঘটে একটুক, বন্ধু ঘটনা বানাইবো একটুক, কথা বুঝো। বন্ধু মনে করো প্রথমবার কারো প্রেমে পড়ছে, 10 মিনিট কারোর সাথে কথা বলছে একটা মেয়ের সাথে, বন্ধু পরের দিন ক্লাসে আসে তোমার ঘটনা এমন ভাবে বলবে যে বন্ধু অনেক কিছু করে ফেলাইছে, মানে এত কিছু করছে তুমি চিন্তাই করতে পারছো তোমার এই বন্ধু এত কিছু করতে পারে, আসলে ঘটনা কিছুই না, মানে এই যে যত গর্জে তত বর্ষে না, এরকম আছে না যে কিছু মানুষ আছে তার প্রত্যেকটা কথা বন্ধু যখন তোমার আইসে, যখন সত্য মিথ্যা সব যখন বলে, তখন বন্ধুর কথা তোমার হৃদয়ের ভিতরে মনে হয় যে গাঁথতেছে, তুমি খুব আফসোস যে জীবনে কি করলাম এই এত কিছু করে, আসলে সে কিন্তু কিছুই করে নাই। তো এটা বাস্তবতা, এটা এরকম অনেক মানুষ আছে যাদের কথা খুব আগুনের মতো মনে হচ্ছে শর্ট করে, খুব শর্ট করে। হ্যাঁ, এই ধরনের আমাদের ওই বিনুদার ভাষাটা ছিল এরকম আর কি। বুঝিলাম মেয়েটির গ্রুপ বড়ই আশ্চর্য, কিন্তু না দেখিলাম তাকে চোখে, না দেখিলাম তাহার ছবি, সমস্তই অস্পষ্ট রয়ে গেল। অর্থাৎ আমি তাকেও দেখলাম না, আমি তার একটা ছবিও দেখলাম না, বাহিনী দোষ ধরা দিলই না, অর্থাৎ আমি তো তাকে সরাসরি কখনো দেখলামই না।
তাকে মনেও আনতে পারলাম না, এজন্য মন সেদিনকার সেই বিবাহ সভার দেওয়ালের বাহিরে ভূতের মতো দীর্ঘ নিঃশ্বাস ফেলে বেড়াইতে লাগলো। অর্থাৎ বলতেছে, খেয়াল করে দেখো, যে বাহিরে তো তাকে ধরা দিলই না, আমি কখনো ফেস টু ফেস কখনো সরাসরি তাকে দেখি নাই, দেখি নাই, আমি তাকে মনেও আনতে পারতেছি না। খুব গুরুত্বপূর্ণ একটা লাইন, খুবই চমৎকার একটা লাইন, যে তাকে আমি মনেও আনতে পারতেছি না, অর্থাৎ আমি তো কখনো তাকে সরাসরি দেখিই নাই। দেখো, খেয়াল করে দেখো, ছেলেরা মেয়েরা একমত হবে আমার সাথে। যখন তুমি কারোর প্রেমে পড়ো, কিংবা যখন তোমার কোনো ছেলে কিংবা কোনো মেয়েকে তোমার যদি ভালো লাগে, তাই না, তখন তুমি কি করো? তুমি সারাক্ষণ তুমি তাকে চিন্তা করো, মনে হচ্ছে সে তোমার পাশে আছে, মনে হচ্ছে তুমি তার সাথে কনভারসেশন করতেছো, মনে হচ্ছে তুমি তার সাথে কথা বলতেছো, যাকে তুমি ফিল করো, বা তোমার যদি কাউকে যদি ভালো লাগে, তখন তুমি তাকে কি করো? তাকে মনের মধ্যে আনো। তখন তুমি তাকে এনে অনেক রকম চিন্তা ভাবনা করো, তার সাথে তোমার সাথে বিয়ে হয়ে গেছে, তোমাদের বিয়ে অনেক ধুমধাম করে হইতেছে, তুমি গাড়ি করে যাইতেছো, হ্যাঁ, তারপর তুমি শ্বশুর বাড়িতে যাইতেছো, কিংবা কোনো ছেলে সে বিয়ে করে তোমার নিয়ে আসছে, এরকম চিন্তা করো না? এখন অনুপমের দুঃখ এখানে, যে বাপরে, আমি তো, দেখো, তুমি যারা নিয়ে চিন্তা করো, ডেফিনেটলি তুমি তারা দেখছো, সে তোমার কলেজে দেখছো, তুমি স্কুলে দেখছো, আশেপাশে এলাকায় দেখছো, মহল্লায় দেখছো, আত্মীয় স্বজন, তুমি তারা দেখছো। না দেখে তুমি তাকে নিয়ে কখনো ফিল করতে পারো? তুমি তাকে নিয়ে কখনো কল্পনা করতে পারো? ডেফিনেটলি পারো না। অনুপমের কষ্ট হচ্ছে এই জায়গায়, যে বাবা, আমি তো কখনো তার চোখেই দেখি নাই, আমি তার মনের মধ্যেও আনতে পারতেছি না। এখন কেউ যদি ধরো তুমি কাউরে দেখোই নাই, তুমি কি তাকে নিয়ে কখনো মনের মধ্যে কোনো কিছু ফিল করতে পারবা? পারবা না। অনুপমের এটা কষ্ট, যে আমি যদি একবার যদি তারা যদি ফেস টু ফেস যদি দেখতাম, তাহলে আমি তাকে নিয়ে অনেক কিছু চিন্তা করতাম, বিয়ে হয়ে গেছে, বাচ্চা কাচ্চা হয়ে গেছে, হ্যান ত্যান অনেক কিছু, কিন্তু আমি সেটাও পারতেছি না। কষ্ট। এটা হচ্ছে সাহিত্য। এই লাইনের মানে কি? এই লাইনের মানে তোমার সবাই বুঝাবে না, মানে এই লাইনের মানে কি এটা তোমার সবাই বুঝাবে না। এই লাইনের মানে কি? প্রত্যেকটা লাইনের এক একটা মিনিং আছে। এটা খালি রিডিং পড়া না, তোমরা মনে করো খালি রিডিং পড়া, এটা ফিল করে পড়ার বিষয়, বুঝছো? আচ্ছা, এবার দেখো, এরপর হরিশের কাছে শুনিয়াছি মেয়েটির আমার ফটোগ্রাফ দেখানো হয়েছে, অর্থাৎ অনুভব শুনছে যে একটা ছবি মেয়েকে দেখানো হয়েছে, পছন্দ করিয়াছে বই কি, না করিবার কোনো কারণ নাই। আমার মন বলে সে ছবি কোনো এক বক্সের মধ্যে লুকানো আছে। আমার মন বলে, যে বাংলা সিনেমার মতো, আমার যে ছবিটা, ওই ছবিটা মেয়েটা কোনো একটা বাক্সের মধ্যে লুকাই রাখছে, এটা আমার মনে হয়। একলা ঘরে দরজা বন্ধ করিয়া এক একদিন নিরলা দুপুরে সে কি খুলিয়া দেখে না? এবার সে চিন্তা করে, যখন দুপুর, যখন কেউ যখন থাকে না, তখন ওই যে আমার যে ছবিটা তাকে দেখানো হয়েছে, ওই ছবিটা সে কি এমনি বাইর করে দেখে না? খেয়াল করো সে কি বলতে, লাইনগুলো খেয়াল করো, লাইনগুলো খেয়াল করো। যখন ঝুঁকিয়া পড়িয়া দেখে, তখন ছবির উপর কি তার মুখের দুই ধার দিয়ে এলো চুল আসে পড়ে না? তো বলছে যে যখন সেভাবে যখন ছবি দেখে, তখন এই তার মাথার দুই পাশ দিয়ে চুলগুলো কি আমার ছবির উপর এসে পড়ে না? হোয়াট এ লাইন! তুমি চিন্তা করে দেখো, মানে কল্পনা করো। ধরো আমি না মানে তোমাদেরকে বলতে পারি না অনেক কিছু, তো মানে ব্যাপারটা হচ্ছে এরকম আর কি, তোমরা যদি মানে সহজ করে যদি বুঝাই, বেশি গভীরে যদি না আনি, যে ধরো দুই পাশ দিয়ে চুল এসে পড়তেছে, এখন নারীর চুল একটা মানে ছবির উপরে এসে পড়তেছে, এইটা অনেক কিছু, হ্যাঁ, এটা আসলে সে ফিল করতেছে আর কি। হঠাৎ বাহিরে কারো পায়ের শব্দ পাইলে সে কি তাড়াতাড়ি তার সুগন্ধ আঁচলের মধ্যে ছবিটাকে লুকায় ফেলে না? ও মাই গড! চিন্তা করো, যখন বাইরে থেকে যখন কারো পায়ের শব্দ পাই, তখন সে কি করে আমার ছবিটাকে তার আঁচলের মধ্যে লুকাই ফেলে না? দেখছো? খেয়াল করো, লাইনগুলো খেয়াল করো। দিন যায়, একটা বৎসর গেল, এইবার বিয়ে ভাঙার পর থেকে 1 বৎসর চলে গেল। মামা তো লজ্জায় বিবাহ সম্বন্ধে কথা তুলতেই পারে না, কারণ একবার বিয়ে ভেঙে গেছে। মামার ইচ্ছে ছিল আমার অপমানের কথা যখন সমাজের লোক ভুলিয়ে যাইবে, আমার অপমানের কথা, মার ইচ্ছে ছিল যখন আমার অপমানের কথা মানুষ ভুলে যাবে, তখন বিবাহের জন্য চেষ্টা করবে। এদিকে আমি শুনিলাম সেই মেয়ের নাকি ভালো পাত্র জুটিয়াছে, কিন্তু সে পণ করিয়াছে বিবাহ করবে না। সে পণ করেছে, সে প্রতিজ্ঞা করছে যে সে বিবাহ করবে না। এখন অনুপম তো মহা খুশি যে সে বিবাহ করবে না, তার মানে কি? তার মানে সে আমার যেহেতু পায় না, সে আর কোনো ব্যাটারে বিয়ে করবে না, সেটা মনে করছে। ব্যাপারটা আসলে এরকম না। শুনি আমার মন পুলকের আবেশ মানে হচ্ছে আনন্দে আত্মহারা, মানে অনেক বেশি। পুলক মানে হচ্ছে আনন্দ। তো আনন্দে কি করলো, আমার মন ভরে গেল, আমি কল্পনাতে দেখিতে লাগিলাম সে ভালো করিয়া খায় না, বাংলা সিনেমার মতো। সে আমার বাংলা সিনেমায় কি করে, যে একটা লাইন আছে না, যে শিমুলকে মেরে ফেলবো, যে না, তুমি শিমুলকে মেরে ফেলতে পারবে না, কারণ শিমুল আমার মনের মধ্যে থাকে। তাহলে তাকে মরে ফেলবো, আমাকে তুমি মারতে পারবে না, কেন? কারণ আমি শিমুলের মনের মধ্যে থাকি। তো ঘটনা এরকম আর কি, যে সে ভালো করিয়ে খায় না, এটা সে চিন্তা করতেছে। সন্ধ্যা হয়ে আসে, সে চুল বেঁধতে ভুলে যায়, সে চুল বাঁধবে সে ভুলে যায়। তো মানুষের মনে যখন রং থাকে, তখন সে কি করে, ওই মুখে আটা ময়দা মাখে, চুল এই করে সেই করে। তো সে তো বিরহে কাতর, এটা অনুভব চিন্তা করতেছে আর কি। তার বাপ তার মুখের পানে চান আর ভাবেন, আমার মেয়ে দিন দিন এমন হইয়া যাইতেছে কেন? হঠাৎ করে একদিন ঘরে আসিয়া দেখেন তার মেয়ে 2 চক্ষু জল ভরা। জিজ্ঞেস করলো, মা তোর কি হয়েছে বল আমাকে। মেয়েটি তাড়াতাড়ি চোখের জল মুছিয়া বলে, কই কিছুই হয়নি বাবা। ওই বাংলা সিনেমা, তোর কি হয়েছে?
কিন্তু মেয়ে বলে না 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 আমার কিছুই হয় না, আসলে তলে তলে অনেক কিছু হয়ে গেছে। এটা কিন্তু অনুপম কল্পনা করতেছে, এটা কিন্তু রিয়ালিটি না। হ্যাঁ, মেয়ে তাড়াতাড়ি চোখের জল মুছে বলো কই কিছুই তো হয়নি। বাপের যে এক মেয়ে বড় আদরের, যখন অনাবৃষ্টির দিনে ফুলের কুড়িটির মতো মেয়ে একেবারে বিমর্ষ, বিমর্ষ মানে বোঝা যাচ্ছে মন মরা, অর্থাৎ যখন বৃষ্টি হয় না। অনাবৃষ্টির দিন মানে কি, যখন বৃষ্টি হয় না, যখন বৃষ্টি হয় না তখন ফুল একেবারে ঝিমাই যায় না, এরকম যখন হয় তখন কি হয়ে যায়, মামা মেয়ে একেবারে বিমর্ষ হয়ে গেছে, তখন বাপের প্রাণে আর সইল না, তখন অভিমান ভাষায় দিয়ে তিনি ছুটি আসলেন আমাদের ধারে। আমাদের ধারে বলতে আমাদের কাছে বা আমাদের দরজায়। এটা অনুপম কল্পনা করছে। মেয়ে যখন এরকম যখন মরে যাইতেছে, তখন আসলে আর কোনো উপায় না দেখে মেয়ের বাপে কি করলো, আমাদের কাছে আসলো যে তোমরা বিয়ে করো। এই হচ্ছে ঘটনা। তো যাই হোক, আজকের ক্লাসটা এতটুকু পর্যন্তই, অ্যান্ড নেক্সট ক্লাসে আমরা অপরিচিতা শেষ করব। আমি আবার বলি, সাহিত্য বাংলা অনেক মজার একটা বিষয়। মানে আমি কখনোই তোমার বলবো না যে বাংলায় তুমি A+ পাও, বা তুমি জিনিসগুলো বুঝো, তুমি জিনিসগুলো ফিল করো, তুমি জিনিসগুলো পড়ো, তুমি মজা পাও। তোমার A+ পাওয়া লাগবে না, A+ দিয়ে কি হইব, A+ লাগবে না। তুমি পড়ো, সাহিত্যটা তুমি পড়ো, তুমি পড়ে তুমি ওই এই যে একটা সাহিত্য যে একটা অনুভব করার বিষয়, তুমি ওইটা অনুভব করো, তোমার A+ লাগবে না। তুমি এটা বুঝো, এটা বুঝলে তোমার সারা জীবন কাজে লাগবে, এটা বুঝলে তোমার সারা জীবন কাজে। তুমি পড়তে মজা লাগতেছে, ওকে ফাইন, দ্যাটস এনাফ, A+ লাগবে না। তুমি পড়া মজা পাও, তোমার পড়া ভালো লাগুক, তোমার পড়া ভালো লাগলে অটোমেটিক তোমার কাছে A+ আসবে। A+ নাথিং, পড়াটা যখন ভালো লাগবে তখন A+ তোমার কাছে দৌড়ে দৌড়ে আসবে। ঠিক আছে? সো যাই হোক, আজকের ক্লাসটা কেমন লাগলো আমাকে একটু জানিয়ে দাও, অ্যান্ড আমরা আজকের ক্লাসটা শেষ করতে পারি। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমরা পুরো গল্পটা শেষ করবো। যার যত প্রবলেম আছে তোমরা প্রবলেমগুলো হচ্ছে বের করে রাখো ইনশাল্লাহ। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবা, দোয়া করবা আমার জন্য যাতে সুস্থ থাকতে পারি। ওকে, সো আল্লাহ হাফেজ।